রুশ অফিস রুম থেকে বলেই মাত্র বের হয়েছিল ওয়াশরুম যাবে বলে, আর তার মধ্যেই তার ফোনটা বেজে ওঠে। তাই ফোনের স্ক্রিনে তাকিয়ে হাঁটছিল। তার মধ্যে কার সাথে ধাক্কা খেয়ে খেয়াল করতে পারেনি। সামনে থাকা ব্যক্তিটি যে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেছে বুঝতে কিছুটা সময় লাগে। সব বসা অবস্থায় তাকিয়ে আছে, দেখে একটা ছেলে তার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে শক খেয়ে গেছে বেটা। এই মিয়া, এমন ভ্যাবলার মতো না তাকিয়ে আমারে উঠানোর ব্যবস্থা করুন, কোমরটা তো 12টা বাজিয়ে দিয়েছেন। রুশের হুঁশ আসে, তাড়াতাড়ি নিজের হাত বাড়িয়ে দেয় ওঠার জন্য। একবার রুশের দিকে তাকায়, আর একবার রুশের হাতের দিকে তাকায়। আপনার হাত ধরেও আমি উঠবো কেন? অন্য কাউরে ডাক দেন। এখনো নিজের জামাইয়ের হাতটা ভালো করে ধরতে পারলাম না, আর আসছেন উনি হাত ধরতে, মনে মনে বলে সোহা। তখনই অফিসে আর একটা মেয়ে স্টাফ এসে সোহাকে ধরে উঠাতে সাহায্য করে। সোহা উঠে দাঁড়ায়। বেশি ব্যথা না পেলেও সামান্য একটু ব্যথা পেয়েছে। হঠাৎ করে নিচে পড়ে। সোহা কোমর ধরে সোজা হয়ে রুশের দিকে রাগী ভাব নিয়ে তাকায়। আই এম এক্সট্রিমলি সরি মিস, বুঝতে পারিনি, সো সরি। তাড়াহুড়ো করতে গিয়ে অসাবধানতায় হয়ে গেছে, ইচ্ছে করে করিনি। এখন আবার বলবেন না যে মেয়ে মানুষ দেখলে গায়ে পড়তে ইচ্ছে করে। আমি আসলে খেয়াল করিনি। সব বুঝলো ছেলেটা আসলে অনুতপ্ত, চোখের মুখের হাবভাব। তাই বলল, ঠিক আছে, ঠিক আছে, পরের বার দেখে চলবেন। সবাই তো আর আমার মতো না যে সরি বলবেন আর ছেড়ে দিবে। পরের লোকজনের গণধোলাই খেতে হবে। আর রুশ আর কথা বাড়ালেন না। সোয়ার কাছে জানতে চাইল, আপনি কে মিস? অফিসে কারো কাছে এসেছেন নাকি কোনো দরকারে? আমি মিস না, মিসেস বলুন। আর আমাকে দায়ানের কেবিনটা দেখিয়ে দেন তো। দায়ান মানে স্যারের কাছে কোনো দরকার? স্যার তো মিটিংয়ে। এ আমায় বলতে পারেন, আমি ওনার পিএ। কোনো দরকার নেই, ওনার কেবিনটা দেখিয়ে দিলে হবে। আমি আপনার স্যারের ওয়াইফ। রুশ এবার বুঝতে পারলো এটা সোয়া, দায়ানের বউ। ও শিট, আগে বলবেন না? আসুন আমার সাথে, আমি নিজে দিয়ে আসছি। কী খাবেন ম্যাম বলুন, আমি অর্ডার করছি। চা না অন্য কিছু? না, আমি কিছু খাবো না, আপনি আপনার কাজ করুন, আমি কিছু সময় রেস্ট নেব। রুশ শোয়ার কথায় সম্মতি দিয়ে বেরিয়ে গেল। অফিস রুমটা ভালো করে চোখ বুলিয়ে সোফায় গিয়ে হাত পা ছড়িয়ে বসে পড়ল। দায়ের মিটিংটা খুব ভালোভাবে সম্পন্ন হলো। ডিলটা ফাইনাল হয়ে গেছে। সকলকে বিদায় জানিয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়। মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনের দিকে হাঁটা দেয়। রুশো সাথে এতক্ষণ ধরে রুশের মনটা আঁকুবুকু করছে কখন দায়ানের মিটিং শেষ হবে আর শোয়ার কথা জানতে পারবে। দোস্ত, তোর ক্যাবিনে সাক্ষাৎ পরীর আগমন করছে। দায়ান বুঝতে না পারে হাঁটা থামিয়ে দেয়। রুশকে জিজ্ঞাসা করে, মানে আবার কি? তোর বউ আমার ভাবি? ভাবি তো পুরোই জোশ, সাথে অ্যাটম বোম। আহ, যা ভাই, আমি চিনি এই মেয়েকে, তোর গুণগান করা লাগবে না বলে কেবিনের দরজা খুলে ভিতরে ঢোকে। সোহা কারো আওয়াজে শুনে সোজা হয়ে বসে। দায়ান সোজা গিয়ে নিজের চেয়ারে বসে মাথাটা হেলিয়ে দেয়। চোখ বন্ধ করে বসে থাকে কিছু সময়। তারপর রুশকে ডেকে এনে সোহার সাথে পরিচয় করে দেয়। সেই থেকে রুশ আর সোহার বকবকানি শুরু গেছে। কোনো কথা কোন কথায় চলে গেছে এরা নিজেও জানে না। এত কথা এরা কি করে বলে ভেবে পায় না দায়ান। এদের কথা শুনে বিরক্তিকর ভাব নিয়ে এদের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয় দায়ান। এদের দেখলে কেউ বুঝতে পারবে না মাত্র এদের পরিচয় হয়েছে, মানে হচ্ছে কত বছরের চেনা জানা। ইতিমধ্যে সোহা রুশকে বড় ভাইয়ের আসন দিয়ে ফেলেছে। রুশ তো একবার সোহাকে ভাবি ডাকছে, আরেকবার ম্যাম বলতেছে। সোহা এসব ডাকতে মানা করে দিছে, সোজা বলে দিছে, আপনি আমার বড় ভাই, আমি আপনার ছোট বোনের মতো। সো এসব বাদ দিয়ে নাম ধরে ডাকবেন। আর কিসের আপনি আজ্ঞে করছেন? হ্যাঁ হয় তুমি বলবে, না হয়তো তুই। রুশ তো সোহার কথা শুনে আরও বেশি ইমোশনাল হয়ে গেল। এমনিতে ওর কোনো বোন নেই, সোহাকে পেয়ে যেন তার সেই শখটা মিটে গেল। দায়ান এবার এদের কথা যারা সহ্য করতে না পেরে উঠে দাঁড়ায়। মাথা ধরিয়ে দিয়েছে দুটো মিলে। সোহাকে উদ্দেশ্য করে বলে, এই তোমার কথার ঝুড়ি এবার অফ করো। চলো, বাসায় যাওয়ার আগে আবার লাইব্রেরিতে যেতে হবে। দায়ানের কথা সোহা চুপ করে দায়ানের দিকে তাকায়। অনেক দিন পর নিজের মন খুলে কথা বলার মতো কাউকে পেল, তাও দায়ানের সহ্য হল না। এমন কেন? লোকটা করুণ চোখে রুশের দিকে তাকায়। রুশ বুঝতে পেরে বলে ওঠে, কোনো ব্যাপার না বোন, আমি তো আর পালিয়ে যাচ্ছি না, আবার সময় নিয়ে কথা হবে। আর দুদিন পর পর
গিয়ে তোমার সাথে দেখা করে আসবো, তোমার হাতে রান্না খেয়ে আসবো। সুশীল সোহাগ হাসি খুশি মুখে বিদায় জানে। যাওয়ার আগে বারে বারে বলে গেছে বাসায় যেন অবশ্যই যায়। চোখের পলকে সময়গুলো কেটে যায়, বোঝাই যায় না কোন দিকে সময় নিজ গতিতে চলে গেছে। তেমনই দেখতে দেখতে 2 দিন চলে গেল। এর মধ্যে দায়ান শোয়ার জন্য 2 ভ্যান ভরে ফুলের গাছ এনে দিয়েছে, সাথে মালি রেখেছে ফুল গাছ পরিচর্যা করার জন্য। বলো তো যায় না, সত্যি সত্যি ওই মেয়ে ভার্সিটি থেকে ফুলের চারা নিয়ে আসে, তখন দায়ানের মান সম্মান সব যাবে। এতে ফুলের গাছে একসাথে দেখে কি খুশি। বাগানের প্রতি সোহার একটা আলাদা ভালোবাসা কাজ করছে। আরও বেশি খুশি হয়েছে দায়ানের কথা ভেবে, তার জন্য এগুলো কিনে এনেছে। খুশি হয়ে দায়ানকে যে কতবার ধন্যবাদ জানিয়েছে তার কোনো ইয়াত্তা নেই। দায়ান অবশ্য কিছু বলেনি, শুধু নীরবে সোহার কার্যক্রম পরিচালনা করে গেছে। এখন প্রতিদিন সোহা সকালে দায়ানের জন্য কফি করে দেয়। জামেলা খালা এখনও গ্রাম থেকে আসেনি। সকালে দায়ানকে কফি দিয়ে বাগানে চলে যায়, নিজে গিয়ে সকালে পানি দেয়। মালি থাকলেও এই কাজটা সোয়া নিজে করতে ভালো লাগে, আত্মতৃপ্তি পায়। দায়ান অবশ্য সকালে বারান্দায় দাঁড়িয়ে কফির মগে চুমুক দেয় আর সোয়ার পাগলামি লক্ষ্য করে। আজ সকাল সকাল সোয়া দায়ানকে কফি দিয়ে সোজা বাগানে চলে আসে। বাগানে এসে পাইপ হাতে নিয়ে গাছে পানি দেওয়া শুরু করে। দায়ান ফ্রেশ হয়ে কফির মগ নিয়ে বারান্দায় এসে দাঁড়ায়, সোয়ার দিকে চোখ আবদ্ধ করে। মেয়েটা একা একাই বক বক করছে, কথা বলতে না পারলেও যেন দম বন্ধ হয়ে যায় এই মেয়ের। দায়ান সোহাকে লক্ষ্য করে ঢাক দেয়, এই মেয়ে পড়াশোনা নেই, সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকার জন্য বই খাতা এনে দিয়েছি, যাও পড়তে বসো। আর ভার্সিটি যাও না কেন? ড্রাইভারকে তো বলাই আছে গাড়ি নিয়ে যাবে আবার নিয়ে আসবে। সোহা দায়ানের দিকে তাকিয়ে বলে, শুনুন আমি বাচ্চা নেই যে আমাকে বলে বলে পড়াতে হবে। সময় হলে আমারটা আমি নিজেই করব। কত যে করছো দেখতেই তো পাচ্ছি। এত পড়া লাগে নাকি? পরীক্ষার আগের রাতেই সব হয়ে যায়। হ্যাঁ, পরে ফেল করবা? কক্ষনো না। আপনাকে আমি পরীক্ষার আগের রাতে পড়ে পাশ করে দেখিয়ে দেব। শুধু পাশ করলে হবে না, ভালো রেজাল্ট করতে হবে। পাশ করব এটাই অনেক বেশি। আবার ভালো রেজাল্ট খুঁজে আস্তে আস্তে বলে। যা দায়ানের কান পর্যন্ত পৌঁছলো না। কি মিনমিন করছো? কিছু না, ভার্সিটিতে আরো 2 দিন পর যাব, একটা মানসিক প্রিপারেশন আছে না। ভার্সিটিতে যেতে মানসিক প্রিপারেশন লাগে? যেমন তুমি কোনো অপারেশন করতে যাচ্ছ, মানসিকভাবে প্রিপারেশন না নিলে সাকসেস হবে না, তেমন কিছু না। আপনি বুঝবেন না। না, তুমি বুঝো। সব পড়াশোনা না করার ধান্দা। তোমার মতো পড়াচর আমি একটাও দেখিনি। আমি এক পিছিয়ে আসি, এই যে 2 চোখ ভরে দেখে নিয়ে নেওয়ায়। দায়ান কিছু একটা নিবে তার আগে তার ফোনে একটা নোটিফিকেশন আসে, তাই সোয়াকে কিছু না বলে রুমে চলে যায়। সোয়া আবারও নিজের কাজে মনোযোগ দেয়, গাছে পানি দেওয়া শেষ করে বাড়ির ভিতর ঢুকে পড়ে। দায়ান ফোন হাতে নোটিফিকেশন চেক করতে করতে রুমের বাইরে বের হয়ে আসে। নোটিফিকেশন চেক করতে গিয়ে বুঝতে পারলো কেউ একজন অপরিচিত নাম্বার থেকে ছবি পাঠিয়েছে। দায়ান কিছু সময় মোবাইলের দিকে তাকিয়ে থাকে, কৌতূহল হয়ে ক্লিক করে দেখার জন্য কিসের ছবি। ছবিগুলো দেখে যেন দায়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। ধপ করে সোফায় বসল। এ কি দেখছে দায়ান? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না, পুরো মাথাটা যেন অবশ হয়ে এসছে। মাথাটা ঝিমঝিম করছে। নিজের চুলগুলো টেনে ধরলো, চুলগুলো টেনে ধরে মাথা নিচে দিয়ে স্থির হয়ে বসে পড়ল। কোনো অনুভূতি কাজ করতেছে না দায়ানের মধ্যে, মাথা যেন হ্যাং হয়ে গেছে। সব মাত্র বাসার ভিতরে ঢুকছে, দরজা লাগিয়ে নিজের রুমে যাওয়ার জন্য সবাই বসে থাকা দায়ানের দিকে চোখ যায়। এইমাত্রই তো ঠিক ছিল লোকটা, ভালোভাবে কথা বললে আসলো, তখনই দেখে মনে হয়নি যে মাথা ব্যথা বা অসুস্থ। দায়ানকে এভাবে চুল টেনে ধরে বসে থাকতে থেকে অবাক হয়। পরক্ষণে মনে হলো দায়ানের মাথা ব্যথা করতেছে হয়তো। দৌড়ে দায়ানের পাশে গিয়ে দাঁড়িয়ে, শুনছেন, আপনার কি আবার মাথা ব্যথা করছে? দায়ানকে চুপ করে থাকতে দেখে সোহা কথা বাড়ায় না, নিজে এগিয়ে গিয়ে দায়ানের মাথায় হাত রেখে মাসাজ করে দেওয়ার জন্য। দায়ানের মাথায় হাত রাখতে দেরি, দায়ান সোয়ার হাত তার মাথা থেকে এক ঝটকায় সরাতে দেরি হলো না। শো অবাক হয়ে দায়ানের দিকে তাকায়। এত জোরে হাত ছাড়া দেওয়ার হাতে কিছুটা ব্যথাও পায়। কিছু মুখ ফুটে বলতে যাবে তার আগে দায়ান বলে, তোমাকে না কতবার বলছি আমার থেকে দূরে থাকো, কথা কানে যায় না? আমাকে টাচ করার সাহস কী করে হয়? একটু ভালো ব্যবহার করেছি পেয়ে বসেছ, ভেবে নিয়েছ মেনে নিয়েছি? একদম কাছে ঘেঁষার চেষ্টা করবে না।
আর মুখে মুখে একদম তর্ক করতে আসবে না। আর এসব করে কি বোঝাতে চাও? আমায় দয়া দেখো, আমি একাই চলতে পারি, কারো দয়া আমার দরকার নেই। এতদিন যখন একা চলতে পেরেছি, এবারও পারবো। যাও এখান থেকে। বলে দায়ান আবার মাথা নিচু করে সোফায় বসে পড়ে। রাগে ইচ্ছে করছে সব কিছু ভেঙে গুড়িয়ে দিতে। নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না দায়ান। সোহা দায়ানের কথাগুলো ভেবে হিচকি তুলে কাঁদছে। ভেবে পায় না কি এমন করছে। সে তো লোকটার ভালোর জন্য গেছিল মাথা ম্যাসাজ করে দিতে। ওই দিনও তো দিয়েছে, এমন তো করেনি। তবে আজ কেন? কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সোয়ার দম বন্ধ হয়ে আসে। জোরে জোরে শ্বাস নিতে থাকে। নিজের গলায় হাত দিয়ে ডলতে থাকে শ্বাস নেওয়ার জন্য, কিন্তু পারে না। এক একটা নিঃশ্বাস কত কষ্ট করে যে নিচ্ছে, মনে হচ্ছে ভেতরে সব কিছু ভেঙে চুরে যাচ্ছে। রায়ানকে জোরে জোরে নিঃশ্বাসের আওয়াজ শুনে শোয়ার দিকে তাকায়। শোয়াকে দেখে আঁতকে ওঠে। শোয়া কেমন যেন করতেছে, চোখ মুখ ফুললেই লাল হয়ে গেছে। নিঃশ্বাস যে নিতে পারতেছে না সেটাই বোঝা যাচ্ছে। দায়ান তাকিয়ে দৌড়ে শোয়ার কাছে গিয়ে বসে। কি করবে ভেবে পায় না। শোয়ার এই অবস্থা দেখে দায়ান ঘাবড়ে গেছে। মেয়েটা এমন করতেছে কেন? এই মেয়ে, কি হয়েছে তোমার? শোয়া, এমন করতেছো কেন? দায়ান সোহার এরকম অবস্থা থেকে রীতিমতো ঘাম ছুটে গেছে। সোহা, কী হয়েছে তোমার? বলো আমায়, এমন করতেছো কেন? কোথায় কষ্ট হচ্ছে তোমার? বলে সোহাকে ধরতে যায় দায়ান, কিন্তু সোহা দায়ানকে ধরতে দেয় না। অনেক কষ্টে নিজের মুখ থেকে বের করে, আপনি না মানা করছেন আপনার কাছে যেতে, না ছুতে? তাহলে আপনি কেন কাছে আসছেন? চলে যান। দান হুঁশ আসে। কিছুক্ষণ আগে সোহাগকে কি বলেছে? রাগের মাথায় মেয়েটাকে এভাবে বলা ঠিক হয়নি। কেন যে রাগটা সামলাতে পারলো না, একজনের রাগে আরেকজনের উপর ঝেড়ে ফেললো। খুব বড় অন্যায় করে ফেলেছে। অনুতাপ হতে লাগলো। নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে করলো। মেয়েটা এভাবে বলা একদম ঠিক হয়নি। সে তো আমার ভালোর জন্য এসেছিল, আর আমি কি করলাম? জানায় তাই শুনে দিলাম। সে মনে উদয়ন নিজেকে নিজে গালি দিতে লাগলো দায়ান। কিছুক্ষণ আগে দায়ানের মোবাইলে যে ছবিটা আসে সেটা আর কারো না, রুশো। এতদিন যে কোম্পানি দায়ানের চুরি হওয়া ফাইলের সব ডিলগুলো পেত, সে কোম্পানির এমডি। দুজনের পাশাপাশি হাস্যোজ্জ্বল ছবি দেখে মনে হচ্ছে কী নিয়ে যেন আলোচনা করছে। দায়ানের মাথা কাজ করা বন্ধ করে দিছে। যে রুশ এমন কিছু করতে পারে? রুশ দায়ানের স্কুল জীবনের বন্ধু, খুবই কাছে। দায়ান সব কিছু যেন রুশ জানে, তেমনি দায়ানও রুশের সব কিছু জানে। দায়ান ভাবতেই পারছে না রুশ তার পিঠ পিছে ছুরি চালাবে। দুনিয়া থেকে মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে যাচ্ছে। কাকে বিশ্বাস করবে? নিজের আপন মানুষরাই ক্ষতি করে বেশি। এই জন্য গুরুজনেরা বলে আপনের থেকে পর ভালো। এসব দায়ানের মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছিল, যেন রাগ যেন ফুঁসছিল। হঠাৎ শোয়ার আগমনে আবার মাথায় হাত দেওয়ায় দায়ানের রাগে যেন ঘি ঢালার মতো কাজ করলো। তাই নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি। শোয়ার উপরে রাগটা ঝেড়ে ফেলছে। সব, প্লিজ কাম ডাউন। আই এম এক্সট্রিমলি সরি। আমার ভুল হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। রাগের মাথায় বলেছিলে, প্লিজ বোঝার চেষ্টা করো একটু। আর এসব কথা কখনো বলবো না, ওকে? প্লিজ এবার আমাকে বলো কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে? তোমার কি শ্বাসকষ্ট হচ্ছে? বলো আমায়। চলো ডাক্তারের কাছে নিয়ে যাব। সবাই করুণ চোখে দায়ানের দিকে তাকালো। দায়ান কিছু না ভেবে শোয়ার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। নিঃশ্বাস নিতে পারছো না শোয়া? শোয়া চোখ উল্টে আসছে। সামনে সব কিছু যেন অন্ধকার হয়ে আসছে। অনেক কষ্টে দায়ানের হাতে কাঁপা কাঁপা হাতগুলো রাখে। দায়ান শক্ত করে নিজের মুঠে আগলে নেয় শোয়ার হাতগুলো। ডাক্তার লাগবে না, আমার রুমে। বলে আটকে যায় শোয়া। মুখ থেকে কথা বের হচ্ছে না। হ্যালো, তোমার রুমে কি? বলো শোয়া, তাড়াতাড়ি বলো না প্লিজ। একটু কষ্ট করে বলার চেষ্টা করো, আমি বুঝতে পারতেছি না। দায়ানের কাতর কণ্ঠস্বর। সোয়া দায়ানের হাত খামচে ধরে আবার বলার চেষ্টা করে, আমার রুমের বেড সাইডে। আর বলতে পারলেন না। জোরে জোরে শ্বাস নিতে থাকে। দায়ান শোয়ার বলার অপেক্ষাতে থাকে না, দৌড়ে শোয়ার রুমে যায়। গিয়ে বেড সাইডের টেবিলে খুঁজতে দেখতে পায় ওখানে ইনহেলার রাখা আছে। দায়ান এক প্রকার ছুটে গিয়ে ওটা হাতে তুলে নেয়। সেভাবে দৌড়ে গিয়েছিল, সেভাবে শোয়ার কাছে দৌড়ে এসে নিচে দেয়। শোয়া ততক্ষণে হাত পা ছেড়ে দিছে। দায়ান দ্রুত শোয়ার মাথাটা নিজের কাছে আগলে নিয়ে শোয়ার মুখের কাছে ধরে। শোয়া কাঁপা কাঁপা হাতে
কষ্টে ইনহেলারটা হাতে নিয়ে শ্বাস নিতে থাকে। দায়ান সোহার নিজের কাছে আগলে ধরে রাখে। অনেকটা সময় শ্বাস নিয়ে কিছুটা স্বাভাবিক হয়, তারপর হাত পা ছেড়ে নিচে বসে সোফায় মাথাটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। চোখ খোলার মতো শক্তিও অবশিষ্ট নেই, সব যেন কেউ শুষে নিয়েছে। দায়ানও যেন নিজের প্রাণ ফিরে পেয়েছে। সোহার পাশের সোফাটায় পাশেই মাথাটা হেলিয়ে দেয়, করুণ চোখে সোহার দিকে তাকিয়ে থেকে। আজ এই মেয়েটা কতটা কষ্ট পেয়েছে শুধুমাত্র তার করা ভুলের জন্য। ভুল নয়তো অন্যায়ের জন্য ভাবতে শরীরটা কাটা দেয়। আর একটুর জন্য মেয়েটা মৃত্যুর মুখে চলে গেছিল। দায়ান কখনো এক দৃষ্টিতে শোয়ার দিকে তাকিয়ে থেকে, কি মায়াময় সেই মুখ, কি শান্ত হয়ে আছে, অথচ সারাক্ষণ কাউকে কথা বলার জন্য না পেলে নিজেই নিজে বক বক করে মেয়েটা কান্না করে, চোখ মুখ ফুলে গেছে, মুখটা এখনো লাল হয়ে আছে, চোখের কার্নিশ এখনো ভেজা, চুলের খোপাটা আলগোছে হয়ে গেছে, ওড়নাটা মেঝেতে এলোমেলো হয়ে পড়েছে, এমনভাবে হাত পা ছড়িয়েছে মনে হচ্ছে দেহে প্রাণটা নেই। দায়ান আর একটু এগিয়ে এসে শোয়ার কাছে ঘেসে বসে নিজের হাত গলিয়ে শোয়ার খোপা করা থেকে বেরিয়ে আসা এলোমেলো চুলগুলো কানের পিছে গুজে দেয়। পাশ থেকে ওড়নাটা খুব যত্ন সহকারে তুলে নেয়। এই ওড়না নিয়ে মেয়েটা কত কাণ্ড করছে, অথচ ওই দিন এই ওড়নাটা দিয়ে কতই যত্ন সহকারে মাথা মুছে দিয়েছে। ওড়না থেকে একটা মিষ্টি ঘ্রাণ এসে বাড়ি খাচ্ছে। ওই দিন এরকম একটা ঘ্রাণ পেয়েছিল দায়ান। এসব ভাবতে ভাবতে হাতে থাকা ওড়নাটা নিজের নাকের কাছে এনে ধরে নিজের অজান্তে সেই মাতাল করার ঘ্রাণ। দায়ান আবেশে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ, পুরো মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে নেয়, খুব যত্ন সহকারে ওড়নাটা গায়ে জড়িয়ে নেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপমাত্রা বেড়ে চলছে। বাইরে কোলাহলপূর্ণ পরিবেশ, মানুষ নিজ নিজ উদ্যোগে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। তাই না এক মনে শোয়ার দিকে কত সময় নিয়ে তাকিয়েছিল তার জানা নেই। এই প্রথম শোয়াকে এত সময় নিয়ে এত কাছ থেকে লক্ষ্য করছে। মেয়েটা যে অতিমাত্রায় সুন্দর তা নয়, খুবই সাধারণ, তাও দায়ানের কাছে মেয়েটার মাঝে আটকে আছে। হয়তো ঠিকই বলে, সাধারণ হলো অসাধারণ গুণ, যা সবার মাঝে থাকে না। শোয়া ওইভাবে রয়েছে, কোনো নড়চড় নেই, ক্লান্ত শরীরটা ঘুম পড়িরা এসে ভর করছে। চোখ বুঝতে থাকতেই ঘুমিয়ে পড়ছে। ঘুমিয়ে পড়লে এখনও শ্বাস নেওয়ার গতি স্বাভাবিক হয়নি। দায়ান সোয়াকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে ঘুমিয়ে গেছে, কিন্তু কখনো যে জোরে নিঃশ্বাস নিচ্ছে তার শব্দ কানে এসে বাড়ি খাচ্ছে। তাই কিছু সময় ভেবে খুব সাবধানে হাত বাড়িয়ে সোয়াকে কোলে তুলে নেয়। ছোট্ট বিড়াল ছানার মতো দায়ানের বুকে মুখ গুজে এসে ঘুমের ঘুরে। শোয়ার স্পর্শে দায়ানের বুকটা কেঁপে ওঠে। চোখ বন্ধ করে নিজেকে সামনে নিয়ে শোয়ার রুমের দিকে আগায়। শোয়ার রুমে ঢুকে খুব যত্ন সহকারে বিছানার উপর আস্তে করে শুয়ে দেয়। এতটাই কোমলতার সাথে কাজ করলো যেন এদিক ওদিক হলে শোয়ার নরম তুলতুলে শরীরটাতে ব্যথা পাবে। শুয়ে দিয়ে পায়ের কাছ থেকে কাঁথাটা টেনে শরীরে জড়িয়ে দেয়। শরীরটা ঠান্ডা হয়ে আছে শোয়ার। তারপর এগিয়ে গিয়ে জানলার পর্দাগুলো মেলে দেয়, যেন শোয়ার ঘুমে ব্যাঘাত না ঘটে আলোর জন্য। তারপর আরেকবার শোয়ার দিকে চোখ বুলিয়ে রুম থেকে বের হয়ে যায়। পুরো বাড়িতে পিনপতন নীরবতা, যেন কোনো কাকপক্ষী নেই। দায়ান সোহাকে রুমে দিয়ে এসে চুপচাপ রুমে ঢুকে বাবা মায়ের ছবির দিকে এক ধ্যানে তাকিয়ে থেকে চোখে পানি ছলছল করছে। চাইলেও কাঁদতে পারে না, কি যে নিদারুণ কষ্ট, যে কাঁদতে পারে না সেই বুঝে। অফিসের সময় কখন পেরিয়ে গেছে সেদিকে দায়ানের বিন্দু পরিমাণ খেয়াল নেই। পকেটে ফোন বিরোধীন বেজে চলছে, আর যেন ধরার তাড়া নেই। এক সময় ফোন বেজে বেজে বন্ধ হয়ে যায়, আবার কিছু সময় পর বেজে ওঠে। রুশ অফিসে এসে দায়ানকে একের পর এক কল দিচ্ছে, দায়ান ধরার নাম নেই। আজ অফিসে আসতে রুশের একটু লেট হয়ে গেছে। রুশ প্রথমে একটু অবাক হয়েছিল, দায়ান এসে যখন অফিসে এসেছেন দেখতে পেল যে দায়ান এখনও অফিসে আসে নেই। দায়ানের অফিসে আসতে লেট হচ্ছে, ঠিক টাইমে অফিসে এসে হাজির হয়, আর এত দেরি, তাই ফোন লাগে, কিন্তু বারে বারে রিং হতে হতে কেটে যায়, রিসিভ হয় না। 12টার দিকে আবার দায়ানের আর রুশের নতুন বিল্ডিংয়ের ইনস্ট্রাকশনের কাজ হচ্ছে, ওইখানটা গিয়ে সব ঠিকঠাক হচ্ছে কিনা দেখার কথা। তাই দায়ানকে কল দিচ্ছে, হয়তো ভুলে গেছে। এক পর্যায়ে কল দিতে দিতে ক্লান্ত হয়ে ভাবলো হয়তো অন্য কোনো কাজের চেয়ে বিজি, তাই আর কল দিল না। ফ্রি হয়ে দায়ান নিজের কল দিবে ভেবে নিল।
এবং নিজের কাজ ঠিকঠাক হচ্ছে কিনা তা দেখার জন্য। সময়ের কাঁটা যখন 12টার ঘরে, তখন ঢং ঢং শব্দে দায়ানের ধ্যান ভাঙে। খাওয়ার কথা বেমালুম ভুলে বসে আছে। খিদে নেই দায়ানের। পরপর এতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনায় খিদে মরে গেছে। পরের মধ্যে দায়ান শোয়ার কথা মাথায় আসে। মেয়েটা না খেয়েছে। এমনিতে যা হলো তাতে মেয়েটার শরীরটা দুর্বল হয়ে গেছে বোঝাই যাচ্ছে। আরও অনেক আগে হয়তো সোয়া রান্না করে ফেলতো, কিন্তু মেয়েটার সাথে যা করলো দায়ান অনুশোচনায় দগ্ধ হচ্ছে। বুঝতে পারলো নিজেকে কিছু একটা করতে হবে। একা জীবন চলার জন্য অনেক কিছুর সম্মুখীন হতে হয়েছিল দায়ানকে। তাই নিজ তাগিদে নিজের রান্নার কাজটা করতে শিখে নিয়েছিল, রান্নাটা বাদ রাখেনি। কম বেশি রান্না জানে দায়ান। যেই ছেলেটা এক গ্লাস পানি নিয়ে খেত না, সে এখন নিত্য প্রয়োজনীয় সব কাজ করতে পারে, কিন্তু সময়ের অভাবে করে না। তাছাড়া জামিলা খালাও সব কাজ করে দিয়ে যায়, তাই আর করা হয় না। আজ আবার করবে শোয়ার জন্য। ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে এগিয়ে যায় দায়ান। দায়ান রান্নাঘরে সে আপন মনে ভাবতে থাকে কি রান্না করা যায়। সোয়া কি খেতে পছন্দ করে সে তো জানেই না। সোয়া সম্পর্কে তেমন কিছুই ভালোভাবে জানা নেই তার। অনেক ভেবেচিন্তে বিরিয়ানি রান্না করার সিদ্ধান্ত হলো। বিরিয়ানি রান্নাটা মায়ের কাছ থেকে শিখে নিয়েছিল। দায়ানের মা খুব ভালোভাবে বিরিয়ানি রান্না করতো। সকল বন্ধু বান্ধবরা ছুটির দিনে ছুটে আসতো দায়ানের মায়ের হাতে বিরিয়ানি খাওয়ার জন্য। দায়ানের শখের বসে মায়ের কাছ থেকে রান্না শিখে নিয়েছিল। কখনো করা হয়নি, আজ করবে। সোয়াকে দিয়ে না হয় নিজের প্রথম রান্নাটা টেস্ট করবে। এদিক ওদিক তাকে বিরিয়ানি রান্না করার সকল উপকরণ বের করলো। ফ্রিজ থেকে মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখলো। তারপর একে একে সব কিছু নিয়ে রান্না করা শুরু করে দিল। আস্তে আস্তে চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়ে দেখলো থাকে শোয়া। শরীরটা একদম শক্তি পাচ্ছে না ওঠার। এদিকে ক্ষুধায় পেটে ইঁদুর দৌড়েছে। অনেক কষ্ট উঠে বসলো। শরীর দুর্বলতায় মাথা ঝিমঝিম করছে। অনেক সময় নিয়ে বিছানায় বসে থাকে। ঘুম থেকে উঠলে শোয়া পাক্কা 10 মিনিটে কোনো হুঁশ জ্ঞানেই থাকে না। নিজেকে তখন নিজেই চিনতে পারে না। অনেকক্ষণ পর হুঁশ আসে। সকালের সব ঘটনা আস্তে আস্তে মানসপটে ভেসে ওঠে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকে। ঠিক করে নেই দায়ান যতই সরি বলুক না কেন ওনার কাছে সহজে ঘেসবে না। যার উপকার করতে গেল তার কাছ থেকে কত কথাই নিয়ে শুনতে হলো। খিদের জ্বালা সহ্য করতে না পারে উঠে দাঁড়ায়। কিছু রান্না করার আগে খেয়ে নিতে হবে, নয়তো চলাফেরা করার এক রত্তি শক্তি অবশিষ্ট থাকবে না। দায়ান রান্না শেষ। এখন শুধু ডাইনিং টেবিলে গিয়ে রাখবে। রেখে তারপর সোহাকে ডাকতে যাবে। এত বেলা করে হয়ে গেছে, না খেয়ে থাকলে আরও অসুস্থ হয়ে পড়বে। সোয়া রান্নাঘরে পাশে আসতে রান্নাঘর থেকে টুংটাং আওয়াজ শুনতে পায়। তাই পুরোপুরি রান্নাঘরে না ঢুকে দেখার চেষ্টা করে রান্নাঘরে কে। সোয়া যেই টাইমে উকি দেয় ঠিক সেই টাইমে দায়ান পিছন ফিরে দরজার দিকে তাকায়। দুজনের চোখে চোখ পড়ে। সোয়া তড়িতে গতিতে সোজা হয়ে দাঁড়ায়। দায়ান বুঝতে পারে সোয়া অস্বস্তিতে পড়েছে। এভাবে চোখে চোখ পড়ে। তাই পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলে ওঠে, উঠে গেছো? আমারও রান্নাও দেখা যায় ঠিক সময়ে শেষ হয়ে গেছে। আমি এক্ষুনি তোমায় ডাকতে যেতাম। টেবিলে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। আর কোনো সংকোচ বোধ করতে হবে না। এতদিন তো তুমি রান্না করে খাওয়া, আজ না হয় আমি খাওয়াই। কথা বাড়ে না। খিদে পেয়েছে প্রচুর। খাওয়ার উপর রাগ করে লাভ নেই। তাই চুপচাপ ডাইনিং টেবিলে গিয়ে এগিয়ে যায় বসার জন্য। আর মনে মনে ভাবতে থাকে এই লোক রান্নাও করতে পারে, আর কত গুণ আছে কে জানে। দায়ান টেবিলের উপর খাবার নিয়ে এসে রাখে। নিজেও একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর নিজ হাতে সোয়াকে খাবার সার্ভ করে দিতে থাকে। সোয়া অবাক হয়ে দায়ানের কাজ দেখছে। কি হলো হঠাৎ লোকটা? দায়ান সোয়াকে খাবার সার্ভ করে নিজের প্লেটে খাবার নেয়। খাবার নিতে নিতে বলে, খেয়ে অবশ্যই বলবে কীরকম হয়েছে। মায়ের কাছ থেকে অনেক আগে শিখেছিলাম, বাট করিনি কখনো, আজ করলাম। সোয়া দায়ানের দিকে থেকে চোখ সরিয়ে খাবার খেতে থাকে। সত্যি বলতে খাবারটা আসলে অনেক মজা হয়েছে। অন্যরকম একটা টেস্ট পাচ্ছে খাবারের। হয়তো প্রিয় মানুষের হাতের রান্না তাই। আর এমনিতে সোহার বিরিয়ানি অনেক পছন্দ। দায়ান নিজের খাবার রেখে সোয়ার দিকে তাকিয়েছে। খাবার কেমন হয়েছে তা জানার আশায়। সোয়া কিছু না বলে আপন মনে তৃপ্তি নিয়ে খাচ্ছে। দায়ান সোয়ার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া না পেয়ে প্রসঙ্গ পাল্টে বলল,
আমার ডাক্তারের সাথে কথা হয়েছে পরশুদিন, আমার ডাক্তারের কাছে যাচ্ছি। তাও কোনো কথা বলল না। দায়ান হতাশার শ্বাস ফেলে কথা বাড়ালো না। দুজনে চুপচাপ খেতে থাকলো। খাওয়া শেষ করে তৃপ্তির ঢেকুর তুলল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবে এমন সময় রায়ন আবার করুণ সুরে বলে উঠল, সরি। আসলে ওই সময় মাথা ঠিক ছিল না। অফিসে একটা ঝামেলায় রেগেছিলাম। আর রেগে থাকলে আমার মাথা ঠিক থাকে না। কখন কি করে ফেলি নিজেও বুঝতে পারি না। দায়ানের করুণ কণ্ঠ শুনে সব পূর্ণ দৃষ্টিতে তাকায় দায়ানের দিকে। মুখ দেখে বুঝতে পারছে বেচারা প্রচুর অনুতপ্ত। সোহাতা দায়ানের রান্না খেয়ে গলে গিয়েছিল। এখন দায়ানের মুখ দেখে রাগ অভিমান সব ধুয়ে শেষ। মুখ থেকে আপনা আপনি হাসি ফুটে। ইটস ওকে, আমি আর রেগে নেই, বুঝতে পারছি বিষয়টা। আর রান্নাটা দারুণ হয়েছে, ভাষায় প্রকাশ করার মতো না। মায়ের রান্না আর আপুর রান্নার পর এই প্রথম কারো হাতের রান্না তৃপ্তি নিয়ে খেলাম বলে সোহা নিজের রুমে চলে যায়। দায়ান সোহার দিকে তাকিয়ে থাকে, নিজের অজান্তে ঠোঁটে হাসি খেলা করে। যেহেতু দুজনে প্রায় দুপুরে খেয়েছে, তাই পরে আর কারো খাওয়া হয়নি। বিকেলে সব বাগানে চলে যায়। কতক্ষণ বাগানে হাঁটাহাঁটি করলো, ফুল ও গাছদের সাথে কথা বলবে, পরে গাছগুলোকে পানি দিয়ে তারপর রুমে আসবে ঠিক করে নেয়। বাগানে যাওয়ার উদ্দেশ্যে রুম থেকে বেরিয়েছে। দায়ান এই সময়টা বসে ল্যাপটপে কাজ করছিল। সোয়া বেরিয়ে গেলে দায়ান ল্যাপটপ নিয়ে উঠে দাঁড়ায়। সোয়া বাগানে এসে ফুল গাছগুলো নাড়িয়ে দেখছে আর আপন মনে বিড়বিড় করে উঠছে। হঠাৎ দোলনার দিকে চোখ যায়। দোলনার দিকে তাকিয়ে চোখ চড়ক গাছ। এ কি দেখছি আমি? ভুল ভেবে নিজের হাত চোখে চোখ কষলিয়ে আবার দোলনার দিকে দৃষ্টি দেয়। না, ঠিকই দেখছি, উনি বাগানে এসেছেন, তাও দোলনায় বসেছেন। দেন ল্যাপটপ নিয়ে তখন শোয়ার পিছু পিছু নিজের বাগানে এসে দোলনায় বসে পড়ে ল্যাপটপে কাজ করছিল আর আর চোখে শোয়াকে লক্ষ্য করছিল। নারায়ণ শোয়ার দিকে তাকিয়ে তার দিকে শোয়া অবাক হয়ে তাকিয়েছে। এভাবে শোয়াকে তাকিয়ে থাকতে দেখে এক ভ্রু সে জানতে চায়, কি? সোয়া নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে উত্তর দেয়, কিছু না। দায়ানের দিকে আর না তাকিয়ে নিজের কাছে মন দেয় সোয়া। মাগরিবের আজান দিলে দুজনে বাড়িতে ঢুকে যায়, যে যার রুমে চলে যায়। রাতে যথাসময়ে সোয়া রান্না করে দায়ানকে ডাক দেয়। দুজনে একসাথে চুপচাপ খাবার শেষ করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সব কিছু আগের মতোই আবার চলতে থাকে। সোয়া দায়ানের উপর রেগে থাকতে পারেনি। খুব নরম মনের মানুষ কিনা একটুতেই গড়ে যায়। পরদিন খুব ভোরে উঠে দায়ান অফিসের উদ্দেশ্যে বেরিয়ে যায়। যাওয়ার আগে অবশ্য সোহাকে বলে গেছে। সব বলেছিল সকালের খাবার খেয়ে যেতে। দায়ান শুনেনি। এত সকালে কে অফিসে যায় ভেবে পায় না সোহা। দায়ান আজ অফিসে এসেছে অন্য উদ্দেশ্যে। আজ মুখোশাইলের শত্রুকে সামনে আনার দিন এসেছে। অনেক পিঠ পিছে ছুরি মেরেছে, আর না, এবার বুঝতে পারবে দায়ান কি জিনিস, বিশ্বাসঘাতকতার ফল কি হতে পারে তা আজ খুব ভালো করে বুঝিয়ে দেবে। অফিস ঢুকে নিজের কেবিনে যাওয়ার পর সিক্রেট রুম থেকে কারো গলার শব্দ শুনতে পায়। দায়ান বাক্কা হাসে রুমের দরজার কাছে এসে বুকে হাত গুজে দাঁড়ায়। দায়ান সামনে থাকা ব্যক্তিটিকে ফোন কথা বলতে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, এই ফাইলগুলো তোমার কাছে পৌঁছে যাবে আর ডিলটা তুমি পাবে। না, আমি তো এত কাঁচা কাজ করি না, তুমি নিশ্চিন্তে থাকো। আরে না, এমন চাল চেলেছি কি না, আমাকে ধরা তো দূর, আমাকে সন্দেহ করতে পারবেন। তাই নাকি? দায়ান জিজ্ঞাসা করে। হ্যাঁ বলে সামনে থাকা ব্যক্তিটির পিছনে ঘুরে দেখে। দায়ানকে দেখে আটকে ওঠে, পা কাঁপতে থাকে, মুখ দিয়ে কথা বের হয় না। দায়ান ডেভিল স্মাইল হাসি দিয়ে তাকিয়ে রয়। কি ভেবেছিলে আমার পিছে ছুরি চালাবে আর আমি বুঝতে পারবো না, তাই না ম্যানেজার সাহেব? আমি এতটাই বোকা? এত বড় একটা কোম্পানি আমি কাঁচা বুদ্ধি নিয়ে চালাই? যেই থালাতে খাবেন সেই থালায় ফুটো করবেন আর দায়ান তা বুঝতে পারবেন না? হাউ ফানি। ম্যানেজার সাহেব একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারলেন না। গলা যেন কেউ চেপে ধরছে। হাত পা শুধু কাঁপতেছে, সারা শরীর দিয়ে দরদর করে ঘাম ঝরছে। জায়ানের চোখে চোখ মেলাতে পারছে না। ওই চোখে কি যেন আছে। চোখ দিয়ে মনে হচ্ছে মেরে দিবে। এতদিন আগে দায়ানকে দেখেছে, কিন্তু হিংস্র রূপটা দেখেনি। ফোন হাতেই আছে, কলটা এখনো কাটেনি। ওপাশ থেকে সমানে হ্যালো হ্যালো বলে যাচ্ছে। কত টাকা দিয়েছে আপনাকে? এতই টাকার লোভ আপনার যে বিশ্বাসঘাতকতা করতে দুবার ভাববেন না? একবারও মনে পড়েনি এর পরিমাণ কি হতে পারে? এতই যখন টাকার লোভ আমাকে বলতে পারতেন, আমি টাকা দিয়ে দিতাম। ঠিক তখনই রুশ দায়ানের পিছনে দিক দিয়ে এসে দায়ানের পাশে দাঁড়ায়। একবার দায়ানের দিকে তো একবার ম্যানেজার সাহেবের দিকে তাকায়। ম্যানেজার সাহেব মাথা নিচু করে নিচের দিকে তাকিয়েছে।
আপনার তো অপরাধের শেষ নেই ম্যানেজার সাহেব, কোনটা রেখে কোনটা বলবো। এক অপরাধের শাস্তি আপনার এই হালকা পাতলা শরীর নিতে পারবে না, অথচ আপনি কতগুলো অপরাধ করেছেন। আর আপনার এই সোকল পার্টনার ও আপনাকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। আপনার জন্য আমার অনেক আফসোস হচ্ছে ম্যানেজার সাহেব, বলে মুখ দিয়ে চো চো শব্দ করে দায়ান। এবার ম্যানেজার সাহেব শুকনো ঢোক গিলে সাহস যোগে কিছু বলতে চান। স্যার স্যার আসলে বাকিটুকু আর বলতে পারে না। তার আগে দায়ান শক্ত হাতে চর খেয়ে ছিটকে গিয়ে মেঝেতে পড়ে পড়ে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে। এক হাত গালে চলে যায় আপনা আপনি। মনে হচ্ছে দাঁত সব ভেঙে যাবে। এরকম জ্বর হয় মনে হয় বাপের জন্মে খাননি। দাঁড়ান সামনে গিয়ে ম্যানেজার সাহেবের কলার ধরেন। এই তুই কি ভেবেছিস বয়সে বড় হলে তোকে ছেড়ে দিব? সম্মান তোকে করা যায় যে সম্মানের যোগ্য, তুই এটাই ডিজার্ভ করিস। হাত দেখে বলে, সম্মান না, তোকে আমি ছেড়ে দিতাম বিশ্বাস কর। এমন বিশ্বাসঘাতকতার পরেও তোকে আমি ছেড়ে দিতাম, কিন্তু তুই যে শুধু বিশ্বাস ভাঙিসনি, তুই তোর সব অপরাধগুলো এক নিষ্পাপ মানুষের উপর চাপিয়ে দিতে চেয়েছিলি। তুই কার উপর? তোর করা অপরাধগুলো চাপিয়ে দিতে চেয়েছিলি এই ছেলেটার উপর। আরে তুই ওর সম্পর্কে কি জানিস? এই ছেলেটার স্থান কোথায়? আমার এইখানে, বুকের দিকে ইশারা করে। আর তুই একে ফাঁসাতে চেয়েছিস? আরে ও যদি একবার মুখ ফুটে বলে না আমার এই বিশাল সাম্রাজ্য ওর নামে করে দিতে দুবার ভাববো না। আর তুই ওকে আমার কাছে অপরাধী করতে চাইলি? বলে দেন ঠাস করে চল লাগিয়ে দেয় আরেকটা। ম্যানেজার সাহেব ছিটকে গিয়ে ফ্লোরে বসে বলে, কান ঝিম ধরে আছে, মাথা ভন ভন করে করছে, কোনো শব্দই যেন কান পর্যন্ত পৌঁছাতে পারছে না। এই এই তোর কি করা যায় বলতো? তোরে আমার খুন করতে ইচ্ছে করে। তুই রুশ সম্পর্কে কি জানিস? কতদিন হয়েছে অফিসে জয়েন করছিস? এই ছেলেটা আমার সাথে কত বছর ধরে আছে তোর কোনো ধারণা আছে? এই সামান্য ঠুনকো কয়েকটা ছবি পাঠিয়েছিস, আর আমি সেই ছবি দেখে তাকে অবিশ্বাস করবো? সামান্য 2 ছবি দেখে? সিরিয়াস? আমি এতটাই বোকা? তুই কি ভেবেছিলি এসব করলে রুশকে অফিস থেকে বের করে দিব, আর তুই বেহাল তবিয়তে ঘুরে বেড়াবি, কেউ তোকে সন্দেহ করবে না? কি চালটাই না চেলেছিস আর মানতে হবে। তোর এই পাঠানো পিকগুলো দেখে বিশ্বাস কর আমি সত্যি, আমার মাথা কাজ করা বন্ধ হয়েছিল, কিন্তু রুশকে দেখে না। কে এই কাজটা করতে পারে এই ভেবে। আননোন নাম্বার থেকে ছবি পাঠাইলে আমি রুশকে ভুল বুঝবো? আমার তো মাথা নষ্ট হয়ে গেছিল কে এই ছবিগুলো পাঠালো এই ভেবে। আর ছবিগুলো তোলার আগে আশপাশটা একটু তাকিয়ে নিবে। ওই দিন পিছনে একটু খেয়াল করতি তাহলে বুঝতি রোজ ওখানে একা ছিল না রে, আমিও ছিলাম। আর তোর ওই বসও তা খেয়াল করেন। ইস কি আফসোস। এই ছেলেটাকে দেখছিস, এর শিরা উপশিরা সব জানা আছে আমার। আমি ওকে যতটুকু চিনি ও নিজেও ততটুকু চেনে না। বলে দায়ান আবার ম্যানেজারের গায়ে হাত তুলছে। ছুটে গিয়ে দায়ানকে জাপটে ধরে আটকে দেয়। দোস্ত প্লিজ শান্ত হ, মাথা ঠান্ডা কর। আইন নিজের হাতে তুলে নিতে হবে না, আমি পুলিশকে ফোন দিয়েছি, ওরা মনে হয় আসছে, তুই আর মাথা গরম করিস না। দায়ান রাগে লুকিয়ে রুশের দিকে তাকিয়ে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। শরীর এখনো মৃদু কাঁপছে। কিছু সময়ের মধ্যে পুলিশ এসে হাজির হয়। ম্যানেজার সাহেব পুলিশকে ভয় দেখে পেয়ে যায়। দৌড়ে গিয়ে রায়ানের পা ঝাপটে ধরে, স্যার ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছি, টাকার লোভ সামলাতে পারিনি, এবারের মতো মাফ করে দেন। আর এমন ভুল জীবনে হবে না, একটা সুযোগ দিন। স্যার আমার বউ বাচ্চার কী হবে? ওদের কথা ভেবে না হয় একটা সুযোগ দিন। জান এক ঝটকা মেরে নিজের পা ছাড়িয়ে নেয়। এটা তোর আগে ভাবা উচিত ছিল। আর ওদের কথা তো চিন্তা করতে হবে না, ওদের দায়িত্ব আজ থেকে আমি নেব। এটাও দায়িত্ব নিব যে তুই 10 বছর আগে বাইরে হাওয়া না খেতে পারিস। অফিসার একে আমার সামনে থেকে নিয়ে যান, নয়তো কী করে ফেলি আমি নিজেও জানি না। আর রুশ এই রুমে সিসিটিভি ফুটেজ দিয়ে দে, আর এনার ফোন থেকে আরও কিছু পেয়ে যাবি। একটাও যেন ছাড় না পায়, কঠোর শাস্তির ব্যবস্থা কর। বলে বেরিয়ে যায় দায়ের। রুশ অফিসারদের সকল প্রমাণ দেয় এবং অফিসারদের সাথে পুলিশ স্টেশনে যায় অপরাধীর সাথে শাস্তির ব্যবস্থা করার জন্য। দায়ান নিজের কেবিনে নিয়ে চেয়ারে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ। কাল সারা রাত ঘুমাতে পারেনি, চোখ জ্বালাতন করছে। সারা রাত জেগে কত কিছু প্ল্যান করছে, কিভাবে কি করবে সব কিছু সাজিয়েছে। রুশকে কালই সব ব্যবস্থা করতে বলেছিল। প্রথমে দায়ান নিজে কনফিউজ ছিল ছবিগুলো নিয়ে, কে করতে পারে, জায়গা
কোথায়। তারপর ছবিগুলো লক্ষ্য করে বুঝতে পারলো সব কিছু। ওই দিন সকল ব্যবসায়ীদের সম্মেলন ছিল, তাই ডায়ান আর রুশ গিয়েছিল। পরে কোনো কলের কারণে ডায়ান অন্যদিকে গিয়েছিল কথা বলতে। সেই সুযোগে লোকটা এসে নিচ থেকে রুশের সাথে ছবি তুলছিল। রুশ সেটা ডায়ানকে বলেছিল। ডায়ানের কথাটা মাথাতেই ছিল না। তারপর সব মনে পড়ায়, 2 2 4 মিলে যায়। আর ম্যানেজারকে আগের থেকে ডায়ানের সন্দেহ হয়েছিল, তাই ডায়ান ম্যানেজারের পিছনে লোক লাগিয়েছিল। আর সেই লোকই ডায়ানকে খবর দেয় যে ম্যানেজার সকাল সকাল অফিসে এসেছে। আর ডায়ান তাড়াতাড়ি করে অফিসে এসে ম্যানেজারকে হাতে নাতে ধরার জন্য। এসব চক্করে ভালো করে খাওয়া হয়নি, খিদে পেয়েছে, তাও খিদেকে বেশি পাত্তা দেয়নি। বাড়ি গিয়ে লম্বা একটা ঘুম নিতে হবে, নয়তো এই মাথা ব্যথা টিকতে পারবে না। এখনই বাড়ি যাওয়া প্রয়োজন ভেবে বসা থেকে উঠে দাঁড়ায় ডায়ান। ডায়ান সকাল সকাল চলে যায়। সোহার কিছুই রান্না করেনি নিজের জন্য। একা একজনের জন্য রান্না করতে ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তাই কালকের বেশি বেশি হয়ে যাওয়া খাবার ফ্রিজ থেকে বের করে গরম করে খেয়ে নেয়। ডায়ান অবশ্য বলে গেছে আজ হয়তো দুপুরের দিকে বাসায় এসে পড়তে পারে, তাই আর রান্না করেনি। একেবারে গোসল করে দুপুরের রান্না বসাবে। ঘাড় বাঁকিয়ে তাকিয়ে দেখলো এখন 11:30 বাজে। তাই কিছু না ভেবে গোসলে ঢুকে গেল গোসলের জন্য, নয়তো আবার চুল শুকাবে না। বড় চুলের এই একটা ঝামেলা, সহজে শুকাতে চায় না। গোসল সেরে শোয়া চুলগুলো ছেড়ে রান্নাঘরের দিকে চলে যায় রান্না বসানোর জন্য। ডায়ান কিছুক্ষণের মধ্যে বাসায় চলে এসে দরজায় নক না করে নিজের কাছে থাকা চাবি দিয়ে ঢুকে পড়ে। মেয়েটা কী করছে কে জানে, হয়তো কলিং বেলের শব্দে সব ছেড়ে দৌড়ে আসবে দরজা খুলতে, তাই ইচ্ছে করে বেল বাজায়নি। দরজা খুলে আশেপাশে লক্ষ্য করে সোহাকে দেখা যায় না। কোথাও না দেখতে পেয়ে নিজের রুমে ঢুকে গেল। ফ্রেশ হতে হবে, নয়তো মাথা ঠান্ডা হবে না। তাই রুমে ঢুকে গায়ের ব্লেজারটা খুলে ওয়াশরুমে ঢুকে পড়ল। ডায়ান ওয়াশরুম থেকে বের হয়, টাওয়াল থেকে মাথার চুল ঝাড়তে ঝাড়তে বেরিয়ে এসে টাওয়াল কাঁধে ঝুলিয়ে সোহাকে খোঁজার জন্য বের হয়। সোহাকে বলবে আজ কিছু স্পেশাল রান্না করতে, কিন্তু নিজে যেন ফোন বের করে রুশকে আসতে বলে বাসায়, নয়তো আগামী 1 সপ্তাহ মন খারাপ করে বসে থাকবে, কাউকে বুঝতে দেবে না। রুশের মনটা খুব নরম, একটুতেই গলে যায়, তাই হয়তো অভিমানটা বেশি। সোয়ার সাথে কথা বললে হয়তো মনটা ভালো হয়ে যাবে। সোয়াকে ডাকার জন্য সোয়া রুমের দিকে যায়। এমন সময় রান্নাঘর থেকে আওয়াজ পায়, হয়তো সোয়া রান্নাঘরে, তাই রান্নাঘরের দিকে এগোয়। রান্নাঘরের দিকে তাকিয়ে ডায়ানে চোখ মুখে একরাশ মুগ্ধতা ভর করে। সোয়ার চুল দেখে মনের কোনো বিস্ময় খেলা করে। এই প্রথম ডায়ান সোয়াকে খোলা চুলে দেখল, কোমর ছড়িয়ে ঘন কালো রেশমি চুল। কিছু সময় আগে হয়তো গোসল করছে, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ে ফ্লোর ভিজে গেছে। যেমন কিছুটা অংশ ভিজে, সেই দিকে মেয়েটার খেয়াল নেই, এক মনে কাজ করে চলছে। সোয়ার চুল দেখে ডায়ানের মুখ দিয়ে নিজের অজান্তে অস্ফুট স্বরে বেরিয়েছে মাশা আল্লাহ। অবাক হয়ে সোয়ার চুলের দিকে তাকিয়ে বলে, ছোট থেকে ডায়ানের লম্বা চুলের প্রতি দুর্বলতা। ডায়ানের মায়েরও এমন লম্বা ঘন কালো রেশমি চুল ছিল। ডায়ান প্রতিদিন তার মায়ের চুল আশ্রিয়ে বেনি করে দিত, আর মনে মনে মায়ের চুলের দিকে তাকিয়ে থাকতো। মা ডায়ানের দিকে তাকিয়ে মুছতে থাকতো আর বলতো, বুঝেছি আব্বা, আপনার জন্য লম্বা চুলালি মেয়ে আনতে হবে, যেন আপনি তার চুলের যত্ন নিতে পারেন নিজ হাতে। ডায়ান তখন মাথা চুলকেলে মায়ের দিকে তাকিয়ে লাজুক হাসত। শখ আরও অস্তিত্ব টের পেয়ে পিছনে ঘুরে ডায়ানকে দেখে তাড়াতাড়ি মাথার ওড়না দেয়। নিজেকে কিছুটা স্বাভাবিক করলে কখন এসেছেন। ডায়ান নিজের চোখ শোয়াতে নিবন্ধ করে উত্তর দেয়, কিছু সময় আগে। কাজ করতে করতে উত্তর দেয়, ও কিছু লাগবে আপনার বলেন, করে দিচ্ছি। না মানে আসলে আজকে একটু ভালো কিছু রান্না করতে পারবা, আর রুশকে একটা ফোন দিয়ে বলা আসার জন্য, তোমার সাথে কথা বলতে পারবে। দাঁড়ানোর দিকে হাসি মুখে তাকায়। এই কথা আপনি আগে বলবেন না আমার? রুশ ভাইয়ের জন্য আমি এখনই রান্না করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আর ফোন করে আসতে বলতেছে। হুম, আপনার ফোনটা দেন, আমার তো রুমে, আর আমার মোবাইলে ব্যালেন্সও নেই। রুশ ভাইকে কল লাগিয়ে দেয়। ডায়ান শোয়ার কথা মতো রুশের ফোন লাগায়। ওইদিকে কল রিসিভ হতে 2 মিনিট সময় ব্যয় না। রুশ ডায়ানের ফোন পেতে তাড়াতাড়ি রিসিভ করে। মাত্র পুলিশ স্টেশনে সব কাজ শেষ করে বেড়েছে, মনটা খুব খারাপ। ভালো মানুষের আজকাল দাম নেই, ভালো মানুষকেই বেশি হেনস্থা করে। হ্যাঁ দোস্ত বল, নে তোর সোহার সাথে কথা বল, দেখ কি বলে।
তারপর দায়ানের হাত বাড়িয়ে ফোনটা সোয়ার দিকে এগিয়ে নেয়। সোয়া হাত বাড়িয়ে তাড়াতাড়ি ফোনটা কালে তুলতে নেয়, উচ্ছ্বাসিত গলা বলে, হ্যালো রুশ ভাইয়া, আমি সোহা। হ্যাঁ সোহা বোন, কেমন আছো? অনেক ভালো আছি ভাইয়া, তুমি কেমন আছো? এই তো ভালো। ভাইয়া, এখন আপনি যেখানেই থাকেন না কেন এক্ষুনি এই বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়ুন। এখন কিন্তু বোন। ওহ, কোনো বাহানা শুনতে চাই না, আসবেন মানে আসবেন, নয়তো আপনার বোন আপনার সাথে আড়ি করবে, কথাই বলবে না, ভেবে দেখবেন। রুশ কিছুক্ষণ চুপ করে থাকে। ঠিক আছে, আমি আসছি। আমার বোন আমায় ডেকেছে, আমি না আসে থাকতে পারি? সোহা খুশিতে লাফ দিয়ে ওঠে, ওকে তাড়াতাড়ি এসুন। রায়ন এত সময় সোহা রুশের কথাবার্তা শুনছিল, ফোনে লাউড স্পিকার দেওয়া ছিল বলে সব কথাই শুনছে রায়ন। রুশ আসবে বলে স্বস্তির নিঃশ্বাস নেয় দায়ান। দায়ান বললে কখনোই আসতে চাইতো না, নানান বাহানা দিত। চোখ খুলে যে দায়ান জানে দায়ানকে এড়িয়ে চলবে কয়েকদিন। রুশ কিছু না করলেও ওর নামটা তো তাতে জড়িয়ে গেছে, সেই জন্য। সো এতক্ষণ খেয়াল করলো সে একা না, তার পাশে দায়ান দাঁড়িয়েছে ভেবে জিভে কামড় দিয়ে দায়ানের দিকে তাকে। এই মেয়েটা লোকটার সামনে লাফালাফি করছে শুধু। ধুর। সো কল কেটে হাসি মুখে ফোনটা দায়ানের দিকে বাড়িয়ে দেয়। দায়ান হাত বাড়িয়ে ফোনটা হাতে নেয়। আপনি যান, আমি সব কিছু রুশ ভাইয়া আসার আগে সেরে ফেলবো। দায়ান শোয়ার দিকে তাকিয়ে ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে যাওয়ার জন্য কি মনে করে আবার পিছন ফিরে শোয়ার দিকে তাকিয়ে বলে ওঠে, আমার থেকে তোমার বেশি জরুরি বলেই নিজের কাঁধে থাকা টাওয়ালটা ছুড়ে দেয় শোয়ার দিকে। শোয়া দেখে চলাচল করে চুলের পানিতে তো বন্যা বানিয়ে ফেলছো, পরে গিয়ে আবার যেন কোমর না ভাঙে। টোয়াল দিয়ে সোজা শোয়ার মুখে পড়ে, পুরো মুখ ঢেকে যায় তাহলে। রান শীষ বাজাতে বাজাতে রান্নাঘর থেকে বেরিয়ে যায়, শোয়া মুখ থেকে টাওয়ালটা সরিয়ে যায় দায়ানের যাওয়ার দিকে, একবার টাওয়ালের দিকে আর একবার। টাওয়ালটা হালকা ভিজা, দায়ান মাত্র হয়তো এটা দিয়ে চুল মুছছে। টাওয়াল থেকে একটা মিষ্টি গন্ধ নাকে এসে বাড়ি খেছে। টাওয়ালটা দায়ানের ছোঁয়ায় আছে ভাবতে শোয়ার শরীরের লোম উড়ে দাঁড়িয়ে যায়। টাওয়ালটা দুই হাতে জড়িয়ে নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে নেয়। এত সুখ সুখ লাগছে কেন সব কিছু। চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করে চারিদিকে রোদের তাপমাত্রা প্রখর হয়ে যাচ্ছে, গরমে অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো অবস্থা। এদিকে সূর্যমামা তার তাপ দিয়ে ঝলসে যাচ্ছে। এই গরমে চুলার পাশে দাঁড়িয়ে রান্না করে হাল বেহালির মতো অবস্থা। সোয়া রান্না করতে গিয়ে ঘেমে একাকার, বারে বারে ওড়না দিয়ে ঘাম মোছার দরুন মুখ কেমন জ্বালা করছে, তাও কোনো ক্লান্তি বিরক্ত করে ছিটে ফোটানোর মুখে। মনের সুখে খাবারের বিভিন্ন পদ রান্না করে চলছে। ছোটবেলা থেকে দুই বোনে একটা ভাইয়ের কমতে অনুভব করত। ভাইদের বোনদের প্রতি আলাদা একটা টান আছে, কত খেয়াল রাখে, স্নেহ করে। এসব অন্য ভাই বোনদের প্রতি তাদের ভালোবাসা দেখে আসছে। নিজের অবচেতন মন খুব করে চাইতো ভাইয়ের স্নেহ ভালোবাসা, কিন্তু মুখ ফুটে বলতো না। ভাগ্য মনে হয় ছিল না, তাই হয়নি। এখন যখন একটা ভাইয়ের দেখা পেলো, তখন এই ভাইকে দিয়ে নিজের এতদিনের ভাইয়ের প্রতি জমিয়ে রাখা সব শখ আহ্লাদ পূরণ করতো। এসব ভাবতে ভাবতে খুশি মনে সকল রান্না শেষ করে এবার হাঁড়ি থেকে নামিয়ে বাটিতে সার্ভ করে খাবার টেবিলে নিয়ে রাখার পালা। এরই মাঝে দায়ান রান্নাঘরে এসে ঢুকে শোয়ার দিকে তাকিয়ে। শোয়া দায়ানের দিকে তাকিয়ে সৌজন্যতামূলক হাসি দেয়। ঘামে পুরো শরীর চিপচিপে হয়ে গেছে শোয়ার, পুরো মুখে গরমে ঘেমে লাল হয়ে গেছে, মুখে ক্লান্তির ছাপ। শোয়ার দিকে তাকিয়ে দায়ানের খারাপ লাগলো। মেয়েটা এই গরমে আগুনের পাশে দাঁড়িয়েছিল এতক্ষণ সময়, আর সে কিনে এসি ঠান্ডা হওয়ায় এত সময় বসেছিল। একটু সাহায্য করলেই তো পারতো, তাহলে হয়তো মেয়েটা এই গরম থেকে তাড়াতাড়ি মুক্তি পেত। মেয়েটাকে ফ্রেশ হতে দেওয়া দরকার ভেবে দায়ান আর একটু এগিয়ে গিয়ে বলল, সোহা তুমি যাও, বাকিটুকু আমি করি। গিয়ে কাপড় পাল্টে ফ্রেশ হয়ে আসো, বাতাসের নিচে গিয়ে কতক্ষণ বসো, এরকম ঘামে ভেজা জামায় আর কিছুক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে তখন। না না, আর একটু বাকি আছে, এই গরমে আপনাকে এখানে থাকতে হবে না, আপনি যান, একটু কাজ শেষ করে তারপর গিয়ে আমি ফ্রেশ হয়ে নিব। আপনি গিয়ে ড্রয়িং রুমে বসেন, রুশ ভাইয়া হয়তো কিছুক্ষণের মধ্যে চলে যাবে। এবার দায়ানের রাগ হলো, মেয়েটা সোজা কথা বুঝতে পারে নাকি। এই গরমের মাঝে থেকে সে লাল টমেটো হয়ে গেছে।
সেই দিক থেকে কোনো খেয়াল নেই। নিজের চিন্তা না করে আমার চিন্তা করতে আসে। দায়ান এবার রাগে লুকে তাকিয়ে কিছুটা রাগে লুক নিয়ে বলল, সোজাভাবে কথা বললে তোমার কান দিয়ে ঢোকে না, তাই না? কানে মনে হয় জং ধরে গেছে, আর আমি ভালো করে জানি জং ধরানো কীভাবে ছাড়াতে হয়। অন্যা ট্রাই করছি। নিজের হাত দেখে ইশারা করে দায়ান সোজা দায়ানের দিকে তাকিয়ে শুকনো ঢোকেলে, কি বজ্জাত লোক দেখো, কথা না শুনে শান্ত স্বরে কি ভয়ানক হুমকি দিচ্ছে। আর কিছু একটা ভেবে হাতে থাকা বাটিটা আস্তে করে রাখে। দরকার নেই জং ধরানোর, নেন করেন কাজ, যার জন্য চুরি করি সেই বলে চল। নিজের ভালোর জন্য বললাম, আর দেখো আমাকে হুমকি দেয় বলে সোয়া রান্নাঘর থেকে বের হয়ে গেল। সোয়া চলে যেতে দায়ান সবগুলো খাবার বাটিতে নিতে লাগলো, তারপর আস্তে আস্তে খাবার টেবিলে নিয়ে রাখলো। এটুকু সময়ের মধ্যে ঘেমে নেমে একাকার দেন। গরম একটু সহ্য করতে পারে না, প্রচুর গরম। অফিস বাড়িতে সারাদিন এসির মধ্যে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। খাবার রেখে নিজের টি শার্ট কলারেরটা ঠিক করে পিছনে ঠেলে দিল, পাখার দিকে তাকিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। রায়ান আর রুমে যায়নি, সোফায় বসে মোবাইল টিপছিল। এমন সময় কলিং বেল বেজে উঠলে রায়ানের মোবাইল থেকে মনোযোগ সরে। মোবাইলটা সেন্টার টেবিলের উপর রেখে উঠে এসে টি শার্টটা একটু টেনে চুলে হাত চালাতে চালাতে দরজার কাছে এসে এগোতে থেকে দরজা খোলার উদ্দেশ্যে। দরজা খুলতে দেখলো রুশ দরজার ওপাশে দাঁড়িয়েছে। রায়ানকে দেখে রুশ মুখটা কাচুমুচু করে এদিক ওদিক তাকায়, গলা খাঁকড়ে দিয়ে কিছু বলার জন্য আমতা আমতা করতে থাকে। রুশের এই অবস্থা দেখে দায়ানের হাসি পায়। এমনিতে বেচারা এই হাল, এখন যদি দায়ান আর মধ্যে আবার হাসি দেয় তাহলে সে সব ছেড়ে ছুড়ে দৌড়ে পালাবে। তাই হাসিটা নিজের মধ্যে দমিয়ে রেখে নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলে দেয়, কিরে বেটা, বাইরে দাঁড়িয়ে থাকার পরিকল্পনা করতে এসেছিস নাকি? যদি তাই হয় তাহলে তোর বোনকে বলি এখানেই তোর আপ্যায়নের ব্যবস্থা করি, যদি তোর কোনো আপত্তি না থাকে। ব্যঙ্গাত্মক গলায় বলে দায়ান। রুশ দায়ানের কথা শুনে দৌড়ে দায়ানের পাশ কাটিয়ে ঘরে ঢুকে সোফায় গিয়ে ধপাস করে বসে পড়ে। দায়ান দরজার দিকে লাগিয়ে রুশের দিকে তাকিয়ে সোফার অপর পাশে বসে একটু সিরিয়াসভাবে জানতে চায়, রুশ অলডান? রুশ সহজা হয়ে উত্তর দেয়, সব কমপ্লিট করে এসেছি। পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে ওদের বিরুদ্ধে। দুই বন্ধুর কথার মাঝে সোয়া হাজির হয়। রুশকে দেখে দৌড়ে উচ্ছ্বাসিত মনে এসে দাঁড়ায়। রুশ ভাইয়া কখন আসলেন? আমায় ডাকলেন না কেন? সোয়ার কথায় দুই বন্ধু আলাপে ব্যাঘাত ঘটে। দুইজনের সোয়ার দিকে দৃষ্টি দেয়। রুশ হাসি মুখ ফুটিয়ে বলে, এই তো বোন, মাত্র আসলাম। এই গরমে আসতে নিশ্চয় আপনার চেষ্টা পেয়েছে, দাঁড়ান আমি শরবত দিচ্ছি। না না, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আর এত ঝামেলা করতে হবে না। কিসের ঝামেলা? আমি আগেই করে রেখেছি শরবত, এখন শুধু ফ্রিজ থেকে বের করবো। রুশকে আর না বলতে দিয়ে সোয়া শরবত আনতে দৌড়ে চলে যায়। 2 মিনিটের মধ্যে আবার রান্নাঘর থেকে ট্রে করে 2 গ্লাস শরবত নিয়ে বেরিয়ে এসে 1 গ্লাস শরবত গ্লাস উঠিয়ে রুশের দিকে এগিয়ে দেয়। রুশ সোয়ার দিকে তাকিয়ে হাসি দিয়ে হাত বাড়িয়ে গ্লাসটা নিয়ে নেয়। আরেক গ্লাস দায়ানের দিকে গিয়ে দাঁড়ায়। দায়ান আপন মনে তখন ফোন দেখছিল। সোয়া দায়ানের মনোযোগ পাওয়ার জন্য গলা খাঁকড়ি দেয়। দায়ান চোখ উঠিয়ে সোয়ার দিকে তাকায়, তারপর কথা না বাড়িয়ে শরবতের গ্লাসটা হাতে তুলে নেয়, নিয়ে পুরো গ্লাস এক ঢুকে ফাঁকা করে দেয়। গ্লাসটা সোয়াকে ফিরিয়ে দিয়ে আবার ফোনে মনোযোগ দেয়। আপনারা দুজনে ফ্রেশ হয়ে আসেন, আমি খাবার দিচ্ছি, প্রচুর খিদে পেয়েছে। সোয়ার কথা শুনে দুজনে উঠে দাঁড়ায়। দায়ান নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে, আর রুশ যায় গেস্ট রুমে। যেহেতু এই বাড়িতে আসা যাওয়া আছে থেকেছে তাই অনেকবার, তাই চিনতে অসুবিধা হয়নি। নেহা রান্নাবান্না সেরে গোসল করে মাত্র বের হয়েছে। কাপড় বালতি নিয়ে ছাদে যেতে হবে। বারান্দায় কাপড় শুকাতে দিলে শুকায় না। বাড়িতে নিহার তার শাশুড়ি, অমিও তার বাবা কাজে বেরিয়েছে সকালে খাবার খেয়ে। সকালে এত কাজ করে ভালো করে সকালে খাবারটা খেতে পর্যন্ত পারেনি নিহা। শরীরটা দুর্বল লাগছে, তাড়াতাড়ি সে খাবারটা খেয়ে নেয়, নয়তো কখন মাথা ঘুরে চিত হয়ে পড়ে যাবে তার ঠিক নেই। অসুস্থ হয়ে গেলে সেবা করা তো দূর, কেউ ফিরেই তাকায় না। ওষুধ আনতো স্বপ্নের ব্যাপার। নেহা অসুস্থ হলে শাশুড়ি থেকে একটু সহানুভূতি পায় না, উল্টে অসুস্থ শরীর নিয়ে সব কাজ করা লাগে। শ্বশুর তো এসব সাংসারিক কোনো
কালেই ছিল না। সংসার ভেসে গেলে ওনার কোনো মাথা ব্যথা নেই। আর অমির কথা ভাবতে বড্ড হাসি পায় নেয়ার। বর একটা পাইছে, লাখে একটা। নেয়ার ঠান্ডা কাশি জ্বর হলে ওই দিনে রুমে আর থাকে না, গেস্ট রুমে চলে যায়। যদি ছোঁয়াছে অমির হয়ে যায় সেই ভয়ে। অবশ্য অমির মাই মানা করে দিছে অসুস্থ হলে নেয়ার ধারে কাছে যেন না যায়। ছাদে গিয়ে কাপড় মেলে দিয়ে ঘরে ফিরে আসে। রান্নাঘরে গিয়ে শাশুড়ি নিজের শয়তানি বুদ্ধি খাটাতে ব্যস্ত। যেহেতু বাড়িতে দুপুরে অমি আর তার বাবা থাকে না, তাই দুজনে এর জন্য রান্না করে নেহা দুপুরে। নেহা ছাদে যেতে দেখে নেহার শাশুড়ি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে যায়। আজ কিন্তু যে এই মেয়েকে দুপুরে খেতে দেবে না, যে এইভাবে সেই কাজ। নিজের জন্য আলাদা করে প্লেটে করে তরকারি নিয়ে নে বেশি করে। নিজের জন্য নেওয়া শেষ হলে ভাতের ও তরকারি হাঁড়ি সব ধাক্কা দিয়ে ফেলে দেয় শয়তানি করে। নেহা মেঝেতে কিছু পড়ার শব্দে ছুটে আসে রান্নাঘরে। এসে ফ্লোরের দিকে তাকিয়ে চোখ চড়ক গাছ। ভাত তরকারি মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। সব সামনের দিকে তাকিয়ে দেখে নেহার শাশুড়ি মা নেহার দিকে তাকিয়েছে। নেহাকে দেখে শাশুড়ি মুখটা দুঃখে দুঃখে ভাব নিয়ে বলল, ইয়ে মানে বৌমা খুব খিদে পেয়েছিল, তাই নিজেই নিতে খেতে এসেছিলাম। কি দেখো কি হয়ে গেল, আমার প্লেটে খাবার নিতে হাত ফসকে সব পড়ে গেল। বয়স হয়েছে তো মা, আহারে তোমার জন্য খুব মায়া হইতেছে। তোমার তো আর দুপুরে খাওয়া হইব না। অবশ্য তোমার জোয়ান জোয়ান মানুষ, একবেলা না খেলে কিচ্ছু হবে না। আমি আমার খাবারটা রুমে নিয়ে গিয়ে খেয়ে নিচ্ছি, তুমি এগুলো পরিষ্কার করে রেখো কেমন। বলে খাবার প্লেটটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়া ধরে। নিয়ে এতক্ষণ সব নীরবে শুনছিল ও দেখেছিল। এবার মুখ খুলে বলল, দাঁড়ান মা। বলে এগিয়ে এসে শাশুড়ির হাত থেকে প্লেটটা নিয়ে নেয়। আপনারও তো বয়স হয়েছে, এতগুলো খাবার তো একা খেতে পারবে না। খেতে পারলেও শেষ বয়সে এত খাবার ঠিক না, পেটে হজমের তো একটা ব্যাপার আছে তাই না। বলে নেহা ওই খাবারগুলো থেকে নিজের জন্য আরেকটা প্লেটে অর্ধেকটা ঢেলে নেয়। এবার আর কোনো সমস্যা হবে না, আপনার পেটও ঠান্ডা থাকবে, আমারও। মুচকি এসে খাবার নিয়ে নিজের রুমে চলে যায়। একবার যদি নেহা পিছনে তাকাতো তাহলে দেখতো একজোড়া ভয়ঙ্কর রাগে লাল হয়ে যাওয়া চোখ তার যাওয়ার দিকে তাকিয়েছে। চোখ দিয়ে মনে হয় নেহাকে জ্বালিয়ে দিবে। তাতে কি নেহার অনেক হয়েছে এদের অত্যাচার, এবার জবাব দেওয়ার সময়। ডায়ানা রুশ ফ্রেশ হয়ে এসে খাবার টেবিলে শোয়া প্লেটে করে খাবার বেড়ে দেয়। বেড়ে দিয়ে খাওয়া শুরু করতে বলে। ওরা আর কোনো কথা বাড়ে না, দুজনে খাওয়া শুরু করে। শোয়া ওদের খাওয়া শুরু করতে দেখে নিজের রান্নাঘরের দিকে এগোয়। এসব বাহারি রকমের বড়লোকি খাবার খেতে পারবে না এখন শোয়া। রান্নাঘরে গিয়ে এসব খাবারের গন্ধ, এসব খাবার থেকে রুচি চলে গেছে। এখন ঝাল ঝাল কিছু না হলে খেতেই পারবে না। এমনিতে সোহা ঝালপ্রেমী, ঝাল হলে আর কিছুই লাগে না। ওইসব খাবারে বেশি ঝাল দেয়নি সোয়া। ঝাল বেশি খেতে পারে না, তাই তাই নিজের জন্য আলাদা করে ঝাল ডাল, ধনিয়া পাতা আর ডাল সিদ্ধ করে ভর্তা করছে। তাই নিতে যাচ্ছে, বানিয়ে আলাদা করে রাখায় মনে হচ্ছে দায়ান দেখতে পায়নি, তাই টেবিলেও নেয়নি। ভর্তা নিয়ে আস্তে আস্তে ওদের খাওয়া অনেকটা এগিয়ে এসেছে। রুশ সোয়াকে আসতে দেখে উচ্ছ্বাসিত মনে করে, বোন, তোমার কি রান্নার হাত, আমি তো পাংখা হয়ে গেলাম। বিনিময়ে সব মুচকি আসে। চেয়ার টেনে শোয়া খাবারের পাতে তুলে নেয়। সত্যি বলছি বোন, মনে হচ্ছে 5 স্টার রেস্টুরেন্টে খাচ্ছি। তোমাকে তো বেস্ট শেফের অ্যাওয়ার্ড দিতে মন চাচ্ছে আমার। শোয়া আনন্দিত মনে, থ্যাংক ইউ ভাইয়া, আপনি একমাত্র আমার যোগ্যতা বুঝলেন, অন্যদের বোঝার ক্ষমতা নেই। আর ভালো কিছু যে প্রশংসা করতে হয় কিছু কিছু মানুষ মনে হয় জানেই না। বলে মুখ ভেঙচি দেয়। রান বুঝতে বাকি দেখে না যে তাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে সোয়া, তাও কিছু বলল না, চুপচাপ খেতে থাকে। রুশ সোয়াকে ভর্তা নিয়ে দেখে আগ্রহী হয়ে জানতে চায়, বোন এগুলো কি নিয়ে খাওয়ার জন্য। এগুলো ধনেপাতা আর ডালের ভর্তা। ভর্তা? আমাকে একটু দাও, আমিও খাবো। বলে প্লেট এগিয়ে দেয়। দায়ান রুশের কথা শুনে চোখ বড় বড় করে রুশের দিকে তাকায়। দাও। দায়ান একটু ঝাল খেতে পারে, রুশ একেবারে ঝাল খেতে পারে না। আর এই মেয়ে যে ঝাল দেয়, এটা যদি রুশ খায় নিজ্ঞাত হাসপাতালে নিয়ে যেতে হবে এক্ষুনি। তাই দায়ান বলে ওঠে, এই রুশ একদমই না, এগুলো খেতে হবে না, এগুলো
দিয়ে খাচ্ছিস ওগুলোই খা, এগুলো অনেক ঝা। দায়ান আর কিছু বলার আগে সোয়া দায়ানকে থামিয়ে দেয়। আপনি চুপ করুন। আপনার কি নিজে তো খেতে পারেন না বলে হিংসা হয়? এ ভাইয়া আপনি খান বলে ভর্তা রুশের প্লেটে তুলে দেয়। দায়ান রুশকে বলে, রুশ খাস না। কে শুনে কার কথা? রুশ অলরেডি খাওয়া শুরু করেছে। 2 লোকমা ভাত মুখে দিয়ে রুশের খাওয়া থেমে যায়। সোয়া রুশের কাছ থেকে হাসি মুখে জানতে চায়, খুব মজা হয়েছে তাই না রুশ ভাইয়া? সোয়ার হাসি মুখ দেখে রুশ আর কিছু বলার সাহস পায় না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে খাবার নাড়তে থাকে। 2 একটা ভাত মুখে দিয়ে থাকে জোরপূর্বক। রায়ানের খাবার শেষ সেই কখন, চুপচাপ দুটোকে এতক্ষণ দেখছিল। সোয়া খাবার শেষ, রান্নাঘরের দিকে এগিয়ে যায় প্লেট নিয়ে। রুশ মনে হয় সোয়া যাওয়ার অপেক্ষাতেই ছিল। সোয়া যেতে পানির উপর হামলে পড়ে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কান নাক লাল হয়ে গেছে, কান দিয়ে যেমন ধোঁয়া বেরোচ্ছে। মুখে চেপে চাপা আত্মনাদ করে ওঠে, করুণ চোখে দায়ানের দিকে তাকায়। অর্থ ভাই, আমায় এই ডাকাইতে জাহাল থেকে রক্ষা কর। দায়ান রুশের এসব কাজ দেখে পেট চেপে ধরে হো হো করে হেসে দেয়। হাসতে হাসতে বলে, তোরা দুটোই তো একই ক্যাটাগরি, আমার কথা শুনিস? এতক্ষণ তো বলার চেষ্টা করছিলাম, আমায় পাত্তাই দিলি না। এবার মজা বোঝ কেমন লাগে। দায়ান রুশের অবস্থা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে। সেই কবে এভাবে মন খুলে হেসেছিল মনে করতে পারবে না দায়ান। জীবনে এমন এক পরিস্থিতি এনে ফেলেছে, সব সুখকর মুহূর্তগুলো শেষ হয়ে গেছে। এমন এক ভয়ানক দুর্বিষহ দিন সুখ ও হাসি নামক বস্তুটা কেড়ে নিয়ে গেছিল। রুশ নিজের অবস্থা ভুলে দায়ানের দিকে হা করে তাকিয়েছে। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। এই হাত দিয়ে চোখ কষলে আবার দায়ানের দিকে তাকায়। সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর দায়ানকে কত হাসাতে চেষ্টা করেছে রুশ, পারেনি। দায়ানের হাসি দেখার চক্করে রুশ কখন যে নিজের ডান হাত দিয়ে চোখ কষলা সে খেয়াল করেনি। এবার রুশের হাল বেহাল। একে তো ঝালে অবস্থা কাহিল, তার উপর চোখের জ্বলন। এখন রুশের মেঝেতে গড়াগড়ি কে চিল্লিয়ে কান্না করতে মন যাচ্ছে। দায়ানের এইদিকে কোনো খেয়াল নেই, সে হাসতে ব্যস্ত। রুশ আর সহ্য করতে না পেরে জোরে চিল্লিয়ে ওঠে। রুশের চিৎকার শুনে হন্তদন্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে কী হয়েছে দেখার জন্য। এসে দেখে রুশ মেঝেতে বসে চোখ বুজে কান চেপে ধরে ফোঁপাচ্ছে, আর দায়ান সোফার উপর গড়াগড়ি খেয়ে হাসছে। সোয়া দায়ানের হাসি দেখে যেন অন্য জগতে চলে গেল। এই মানুষটা সবসময় গম্ভীর দেখে এসছে, এত সুন্দর করে হাসতে পারে সোহা জানা ছিল না। সোয়া এক ধ্যানে দায়ানের হাসির দিকে তাকিয়েছে। ইস, কি সুন্দর হাসি! ইচ্ছে করছে গালে দুটো টেনে টুস করে চুমু খেয়ে ফেলে। সারাদিন দায়ানের হাসি দেখলো যেন চোখ জুড়ে ক্লান্তি আসবে না। সোহার দায়ান কারোই রুশের দিকে হুঁশে নেই। একজন যেমন হাসতে ব্যস্ত, অন্যজন যেমন দেখতে ব্যস্ত। রুশের দায়ান আর সোহার মধ্যে ওরে নিয়ে কোনো ভাবান্তর না দেখে জোরে চিল্লিয়ে ওঠে। ওরা দুজনে হুঁশ আসে। দায়ান নিজেকে সামনে সোফা থেকে উঠে দাঁড়ায়। সোহার দায়ান দিক থেকে চোখ সরিয়ে রুশের দিকে তাকায়। রুশের এই করুণ অবস্থা থেকে সোহা তড়িঘড়ি করে বলে, উঠো রুশ ভাই, কী হয়েছে আপনার? এমন করতেছেন কেন? এই সোহা, তুমি কি হাল করেছো আমার বন্ধুর? মানুষ কতভাবে মানুষকে মারতে হয়, তুমি কি না শেষমেশ ঝাল খাইয়ে আমার একমাত্র ভাইকে মারতে চাইছো? এই ছিল তোমার মনে সোহা? মানে কি বলেন এগুলো? তোমার ভাইয়ের চোখ মুখ দেখে বুঝতে পারছো না? সোহা 2 দিকে মাথা নেয়, মানে দায়ানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। তুমি এত বোকা কেন সোহা? তোমার ভাইয়ের ঝালে ধরেছে, তাড়াতাড়ি কিছু একটা করো। কি বললেন এগুলো? বলে সোহা রান্নাঘরের দিকে ছুট লাগায়। 2 মিনিটের মধ্যে তড়িঘড়ি করে বাটি হাতে ফিরে আসে, তড়িঘড়ি করে রুশের পাশে বসে। রুশ সোহাকে কিছু বলতে যাবে, তার আগে সোহা চামচ দিয়ে চিনি উঠিয়ে রুশের মুখে ঢুকে দেয়। চিনি খেয়ে একটু ঝাল থেকে রিলিফ পায়। ঝাল খেতে পারেন না, তখন কেন খেতে গেলেন রুশ ভাইয়ে? দেখেন তো কী অবস্থা, চোখ মুখ লাল হয়েছে। না আসলে বোন, তোমাকে খেতে দেখে কৌতূহল হয়ে খেতে গেছিলাম, মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আমি তো ঝাল খেতে পারি না। 1 লোকমা খেয়ে তো বুঝতে পেরেছিলেন যে অনেক ঝাল, আর খেতে পারবেন না, তাহলে একবারই খেতে গেলেন কেন? ইয়ে মানে, রুশ আমতা আমতা করতে থাকে। কি বলবে, ও তো শোয়ার হাসি মুখ দেখে কষ্ট দিতে চায়নি। ঝালের কথা বললে যদি বেশি কষ্ট পায়। মাঝখান থেকে দায়ান উঠে বলে, বোঝ না ব্যাপারটা কি?
হিরো সাজতে চাইছিল, বোনকে কষ্ট দেবে সে কথা ভেবে। সোয়া দায়ানের কথাগুলো শুনে রুশের দিকে ছলছল চোখে তাকা। আহারে, তার ভাইটা কত ভালো, বোনের মনের কষ্ট লাগবে বলে নিজে কষ্ট ভোগ করছে। দায়ান পরিবেশটা স্বাভাবিক করার জন্য মজা ছিল বলে, কিরে রুশ, ঠিক আছিস তো, নাকি ঝালের চোটে হার্ট অ্যাটাক? আমাশায় একসাথে বাঁধাবি, চলো হসপিটালে নিয়ে যাই, নাকি অ্যাম্বুলেন্স ডাকতে হবে? সোহাবের দায়ানের দিকে রাগী লুক নিয়ে তাকায়। চুপ করুন আপনি, ছি, মুখের কি ভাষা ছিরি। আপনার ভাই কষ্ট পাচ্ছে আর উনি আসছে মজা নিতে, বাজে লোক। দায়ান আয়েশ করে সোফায় বসে আছে। ভালো কথার দেখছি দামই নেই আজকাল। ছোঁয়া দায়ানের মুখ ভেঙ্গায় কিছু একটা বলে, ততক্ষণে রুশ ঠিক করে নিয়েছে, এখন ভালো লাগছে না, জীবনে আর ঝালের ঝয়ের কাছে যাবে না, আমি ফ্রেশ হয়ে এসেছি বলে ওয়াশরুমের দিকে চলে যায় রুশ। সোয়া দায়ানের দিকে তাকিয়ে নিজের কাজে চলে যায়। দায়ান শোয়ার যাওয়ার দিকে তাকিয়ে নিজের ফোন নিয়ে বসে আর মনে মনে বলে, দুইটা এক নম্বর জোকার। এতদিন রুশ ছিল একা, এখন রুশের সাথে আরেকটা এসে যুক্ত হয়েছে। অমি আজ বাড়িতে সন্ধ্যা হতে চলে এসেছে। অমি বাড়িতে আসতে মায়ের এর নিহার নামে বিচার দেওয়ার ডালা নিয়ে বসতে দেরি না। বাপরে, আমারে বাপ, বাড়ি নিয়া দিয়ায়, আমি আর এই বাড়িতে থাকুম না। ওই ভুরু কুচকে মায়ের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে, আমারে কালকের মধ্যে নিয়া দিয়ায় আমার বাপের বাড়ি। কি হয়েছে বলো তো আম্মা, এসব কথা কেন বলতেছো? তোমার বাড়িতে তুমি থাকবে না কেন আম্মা? কেমনে থাকবো বাপ? তুমি তো জানোস কি হয়েছে, না বললে কেমনে জানবো? কও কি হয়েছে? তোর বউ আমারে আজ বুড়া কইছে, আমারে খাওয়ানোর খোটা দিছে, আমি নাকি বেশি বেশি খাই, আমার পাত থেকে খাবার তুলে নিছে। এই বয়সে যদি এগুলো করে, আমি বুড়ো হইলে উষ্টা মাইরা বাড়ির বাইরে বাইর করে দিবে বাপ। এর থেকে ভালো আমি আর কিছু সহ্য করার আগে বিদায় করো। অন্তত খাওয়া নিয়ে অপমান আর বয়স নিয়ে খোঁটা শুনতে হবে না। নিজের বাপের বাড়িতে সম্মানের সঙ্গে দুইটা ডাল ভাত খেতে পারবো। একে তো সারাদিন কাজ করে বাসায় এসেছে অমি, তার উপর মায়ের এসব কথা, সাথে চোখের পানি তো আছে। নিজের রাগটা যেন তত্তর করে মাথায় উঠে গেল অমির। সারাদিন কাজ করে সে কেউ আবার এইসব সহ্য করে, তাই রাগে হুঙ্কার দিয়ে চিল্লিয়ে নেহাকে ডাকতে শুরু। নেহা, নেহা, কই তুই? এক্ষুনি আমার সামনে আয়। নেহা আলমারিতে অমির ধুয়ে রাখা কাপড়গুলো গুছিয়ে রাখছিল। অমির এরকম হুঙ্কার দিয়ে ডাক শুনে হক চকে যায়। হাতের ভাঁজ করা রাখা জামাটা নিচে পড়ে যায়। নেহার বুঝতে বাকি নেই, শাশুড়িমা মহান কাজটা ইতিমধ্যে করে ফেলেছে। আর কিছু পারুক না পারুক, মিথ্যে কথার ডালি সাজিয়ে ছেলের কান ঠিকই ভরতে পারবে। নিয়ে আবার ঘর থেকে বেরিয়ে অমিকে ডাক, এই নয়তো আবার রেগে যাবে। নিয়াকে দেখে অমি সোজা প্রশ্ন করে, মাকে কি কি বলেছিস তুই? তুই নাকি মাকে খাবার নিয়ে খোঁটা দিছিস? কিরে চুপ করে আছিস কেন? কথা বল, প্রশ্ন উত্তর দিচ্ছি, কি উত্তর দিব? আপনি কি আমার পুরো কথাটা শুনবেন নাকি বিশ্বাস করবেন? কোনটা করবেন? তাহলে কি আমার চুপ করে থাকাটাই ভালো না? তুই আমার মাকে খাবার নিয়ে কথা বলার বয়স নিয়ে কথা বলার কে রে? এই সংসার কর্তৃত্ব মনে করিস নিজেকে, নাকি তুই কামাই করে এনে আমাদের খাওয়াস? আমি কেন আপনাদের কাজ করে এনে খাওয়াবো? সারাদিন তো বান্দি দাসীর মতো বাড়িতেই খেটে মরি। তো তোরে কি কি শোপিস সাজানোর রাখার জন্য আনছি নাকি? আমার আম্মা যা কইবে তাই করবি। আমার আম্মার খাওয়ান দিলে খাবি, নয়তো না খাবি। মাথাটা কথাটা মাথায় ঢুকিয়ে নে ভালো করে। নেহার শাশুড়ি এবার মুখে হাসি ফুটিয়ে বিজয়ের হাসি আসে। এসব করে আপনি জানেন অমি, আপনি যে আমার কাছে রাস্তার কুকুরের থেকেও নিচু হয়ে গেছেন। সবসময় একপাক্ষিক কথা শুনে বিচার করতে আসছেন। অপরপক্ষ নিজের হয়ে কিছু বলতে দেওয়া উচিত, বিশ্বাস করা উচিত। নিজের মা বলে অন্ধ হয়ে থাকতে হবে এমনটাও না। সবসময় মায়ের সঠিকরা বা বউরা ভুল এমন কিন্তু না। যারা এসব ভাবে তারা কাপুরুষ ছাড়া আর কিছুই না বলে নেহা উল্টো ঘুরে রুমের দিকে হাঁটা দেয়। অমি এখনো রক্ত চোখ নুয়ে নেয়ার দিকে তাকিয়েছে। পাশ থেকে অমির মা বলে ওঠে, দেখলি বাপ কেমন তেজ দেখায়? বোঝ এবার আমারে একলা পাইয়ে কী করে দিন দিন সাহস বাড়তেছে। সময় থাকতে লাগাম টেনে ধর বাপ। অমি কিছু বলল না। মায়ের কথাগুলো কানে ঢুকছে কিনা জানে না, তার কানে তো নেহার বলে যাওয়া কথাগুলো বাড়ি খাচ্ছে।
প্রতিটি রাতের সমাপ্তি ঘটে একটা ভোরে স্নিগ্ধ হওয়া। সকালে স্নিগ্ধ হওয়ায় সবাই উপভোগ করতে পারে। যে ভোরে উঠতে পারে সে ভোরের মনোমুগ্ধকর পরিবেশ সতেজ হাওয়া উপলব্ধি করতে পারে। খুব সকালে উঠে স্নিগ্ধ কোমল হাওয়া লাগালে পুরো দিন ভালো যায়। প্রতিদিনের মতো আজ ভোরে পাখির কিচিরমিচির শব্দ পেয়ে ঘুম থেকে ওঠে সোহা। আনমরে ভেঙে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হয়ে। ওয়াশরুম থেকে বের হয়ে দায়ানের জন্য কফি করতে রান্নাঘরে ঢুকে পড়ে। কফির মগ নিয়ে দায়ানের রুমে গিয়ে দরজায় টোকা দেয়। কোনো সাড়া শব্দ না পেয়ে দরজায় ফাঁক দিয়ে রুমের ভিতরে উকি দেয়। দায়ানকে রুমের ভিতরে দেখতে না পেয়ে সোয়া দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকে পড়ে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, হয়তো ফ্রেশ লাগছে, তাই মগটা টেবিলের উপর রেখে বাড়ি এসে সোহার বেরোনোর সাথে সাথে দায়ান ওয়াশরুমে থেকে বের হয়ে আসে। টেবিলে কফির মগ দেখতে পেয়ে বুঝতে পারলো সোহাকে দিয়ে গেছে। মগ থেকে এখনো ধোঁয়া বেরোচ্ছে। দায়ান কফির মগটা হাতে নিয়ে বাইরের দিকে হাঁটা দেয়। সব বাগানে এসে ফুল গাছগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে। সবগুলো গাছ তাজা হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো ফুল ফুটবে ভাবতেই মনটা পুলকিত হয়। এই বাগানটা থাকা এখনো সোয়াই টিকে আছে, নয়তো ওই বদ্ধ পরিবেশ আর নিজের বাড়িতে যাওয়ার জন্য কবেই কেঁদে ভাসাতো। তারপর পাইপ হাতে নিয়ে এক মনে পানি দিতে থাকে আর গান গাইতে থাকে। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, সোয়ার গানের গলা অসম্ভব সুন্দর। আগে স্কুলে কলেজে গানের প্রতিযোগিতায় সবসময় ফার্স্ট হতো। গান গাওয়া নিয়ে মায়ের কাছে কত বকা শুনেছে, সারাদিন গুনগুন করতো। তার মা বলতো এসব নাকি বিয়ের পরে থাকবে, তাই নিজেকে গান থেকে দূরে রাখার চেষ্টা করছে, তাও মাঝে মাঝে গুনগুন করে গান করে। দায়ান কফির মগটা নিয়ে বাগানে এসেছিল সোয়ার পিছন পিছন। তখনই সোয়ার গান কানে এসে, কি সুন্দর গান গায়, আর কি কি গুণ আছে এই মেয়ের। নিজেই নিজেকে প্রশ্ন করে দায়ান। সোয়া পানি দেওয়ার মাঝে লক্ষ্য করে দায়ানকে। আপনি আজ এখানে? আসা যাবে না? এখানে আসা কি নিষেধ? নিষেধ হতে যাবে কেন? এ সময় তো আসেন না, তাই বললাম। 10টার দিকে বেরোতে হবে, হাতের কাজ তাড়াতাড়ি রেডি হও, ডাক্তারের কাছে যাব। বলেছি কি না গেলে হয় না? আমি তো সুস্থ, আর এটা আমার জন্য স্বাভাবিক ব্যাপার। তোমার মতামত জানতে চাইছি, আমি আদেশ করছি বলে দায়ান চলে যায়। সোহার কথায় বাড়ে না। সকালে নাস্তা করে দুজনে হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোয়। দায়ান ড্রাইভিং সিটে বসে, সোহা দায়ান পাশাপাশি সিটে বসে। দায়ান সোহার দিকে তাকিয়ে বলে, তোমার সিট বেল্ট লাগাও। আমি এটা লাগাতে পারি না। ওই দিন না দেখালাম তো, আমি সব পারি নাকি? আপনি করে দিন ড্রাইভার সাহেব। সোয়া ওই দিন সিট বেল্ট লাগানো দেখেছিল, কিন্তু লাগাবে না। দায়ান কাছাকাছি আসলে সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ নাকে এসে বাড়ি খায়। সর খুব ভালো লাগে, তাই ঠিক করছে এই কাজটা সারা জীবন দায়ানকে দিয়ে করাবে। ড্রাইভার কথা শুনে দায়ান চোখ কুঁচকে বলে, হোয়াট? কি বললে তুমি? আমি ড্রাইভার? যারা গাড়ি চালায় তাদের কি বলে? পাইলট? ড্রাইভারই তো। দায়ানের শোয়ার কথা শুনে ইচ্ছে করতেছে নিজের মাথায় নিজে বাড়ি দিতে। দায়ান সোয়ার দিকে তাকিয়ে এখনো। সোয়া তাকে ড্রাইভার বলা যেন একদমই বিশ্বাস করে উঠতে পারছে না। দায়ানকে সোয়ার দিকে তাকিয়ে থাকতে থেকে সোয়া মিনমিন করে বলে ওঠে, এমনভাবে আমার দিকে তাকিয়ে রয়েছে যেন মনে হচ্ছে আমায় প্রথম দেখছেন। চোখ সরান, আমার লজ্জা লাগে। বলে দুই হাতে নিজের মুখ ঢেকে ফেলল। দায়ান এবার সোয়ার থেকে চোখ সরিয়ে নিল। মাঝে মাঝে মেয়েটার কথায় এমন রাগ ওঠে যা বলার বাইরে। অনেক কষ্টে নিজেকে সান্ত্বনা দেয়। কন্ট্রোল দায়ান, কন্ট্রোল। এই পাগল ছাগলের কথা ধরে লাভ নেই। দায়ান আর কথা বাড়ে না, চুপচাপ গাড়ি চালানো শুরু করে। সোয়া দায়ানের দিকে তাকিয়ে মনে মনে হেসে লুটোপুটি খাচ্ছে। এই লোককে রাগাতে এত ভালো লাগে, কি কিউট ইনা দেখা যায় যখন রাগে। তাই ইচ্ছে করে এসব আবোল তাবোল বলে দায়ানকে রাগে, আর নিজের কাজে সফল হয়। লোকটা একটুতেই রেগে আগুন হয়ে যায়। 20 মিনিটের মধ্যে দায়ান একটা বড় হাসপাতালের সামনে এসে গাড়ি থামায়। দায়ান গাড়ি থেকে নেমে হাতে চাবি ঘোরাতে সোয়ার চোখের ইশারায় নিজেকে ফলো করতে বলে হাসপাতালের ভিতরে ঢুকে যায়। সোয়া দায়ানের ইশারা বুঝতে পেরে পেছনে দায়ানকে লক্ষ্য করে ভিতরে ঢুকে যায়। বলছি শুনেন না। পিছন দিক থেকে দায়ানের শার্টের নিচের অংশ টান দিয়ে, হোয়াট দা?
তুমি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, এভাবে পিছন দিক থেকে শার্ট টানছো কেন 2 বছরের বাচ্চার মতো? আমার না একদম এখানে ভালো লাগছে না, ভয় করতেছে, কীরকম গন্ধ, বমি এসছে। চলুন ফিরে যাই। কিসের চুপ? কিসের চুপ? কোনো চুপ টুপ না, চলেন এখান থেকে। আপনার ভালোর জন্যই তো বলছি, বোঝেন না কেন? নিজের ভালো তো পাগলও বোঝে। আমার কিসের ভালো? ভ্রু কুচকে জানতে চায় দেন। দেখেন, এই হাসপাতালটা দেখে মনে হচ্ছে বড় লোকদের। এখানে ভিজিট কত কত টাকা হাতিয়ে নেবে আপনার থেকে। এখন যদি আমরা চলে যাই তাহলে ভাবুন আপনার কতগুলো টাকা বেঁচে যাবে। মানছি আপনি বড় লোক মানুষ, তাই বলে ভেবেচিন্তে টাকা ভাঙবেন না। এভাবে টাকা ভাঙলে তো আপনার টাকা ফুরিয়ে যাবে। ওয়াও, এই না হলে তুমি আমার মিসেস। বিশ্বাস করো, তোমায় পেয়ে আমি সত্যি একে অনেক গর্বিত। এরকম বউ যেন প্রতিটা ঘরে ঘরে থাকে। প্রতিটা ঘরে ঘরে কী করে থাকবে? আমি ওয়ান অ্যান্ড অনলি এক পিস, আর সেটা ভাগ্যগুণে আপনার ঘরে এসে পড়েছে। তোমায় পেয়ে আমি সত্যি ধন্য। আর শুনুন, আমাকে হাসপাতালে আনলে আমার অসুখ এমনি সেরে যায়। আপনাকে একটা বুদ্ধি দিই। চুপ করবে তুমি? আরে শুনুন না, আমি অসুস্থ হলে কি করবেন জানেন? হাসপাতালে নিয়ে এসে একটা চক্কর দিয়ে বাড়ি নিয়ে চলে যাবেন, কারণ হাসপাতাল দেখলে আমি একদম সুস্থ হয়ে যাই। এবার বাড়ি চলুন, আমার আর ডাক্তার দেখানো লাগবে না। এমনিতে রাতে স্বপ্ন দেখছি উম, উম, দুই সুই একসাথে নিয়ে ডাক্তার আমায় ইঞ্জেকশন দিচ্ছে। ও মাগো! দায়ান এবার মনে মনে বলে, ও এই ব্যাপার, ম্যাডাম ইঞ্জেকশনকে ভয় পায়, তাই এমন বাহানা দিচ্ছে এখান থেকে যাওয়ার। গলা খেঁকড়ে দিয়ে সোহাকে বলে, আরে ইঞ্জেকশনে ভয় পা? আগে বলবো না আমায়? চিন্তা করো না, এখানে দুই সুই একসাথে করে ইঞ্জেকশন দেয় না, এক সুইয়ে দুই সুইয়ের সমান। সো চিল। সোয়া ঢোক গিলে উল্টো ঘুরে দাঁড়ায় বাইরে দিকে দৌড় দেওয়ার জন্য। ডায়ান বুঝতে পেরে খপ করে শোয়ার হাত ধরে ডাক্তারের কেবিনে ঢুকে যায়। যেহেতু আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আর দায়ান সিরিয়ালে প্রথমে, তাই কোনো ঝামেলা হয় না। ক্যাবিনে ঢুকে শোয়া মোচড়ামুচড়ি করছে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু দায়ানের শক্তির সাথে পেরে ওঠে না। কেবিনে চেয়ারে বসে একটা লোক নাকের ডগায় চশমা দিয়ে চশমার উপর তাকিয়ে কী যেন লিখছে। আর কিছু সময় পর চশমা উপরে ওঠানোর চেষ্টা করে ঠেলে ঠেলে, কিন্তু সে আগের চশমাতে জায়গায় ঘুরে ফিরে আসে। ডাক্তার দায়ানকে দেখে মুখে হাসি ফুটে বলে, গুড মর্নিং ইয়াংম্যান, কী অবস্থা তোমার, কেমন আছো? বলেই চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে দায়ানের দিকে, গুড মর্নিং আঙ্কেল। এই তো আপনাদের দোয়া চলে যাচ্ছে, বসো বসো, বসে কথা বলি, বলে চেয়ারের দিকে ইশারা করে দায়ান একটা চেয়ার টেনে সোহাগে বসতে বলে, আরেকটা নিজে বসে পড়ে। তা কী অবস্থা তোমার দায়ান? আঙ্কেলকে তো ভুলে গেছো, সেই কবে দেখা করেছিলে, মনে করতে পারবে তো? আসলে আঙ্কেল বুঝতেছেন, ব্যস্ততার জন্য হয়ে ওঠে না। তা কি কি সমস্যা এবার খুলে বলো তো, কী কারণে এই বুড়ো আঙ্কেলকে মনে পড়ে গেল? আমার সমস্যা না আঙ্কেল, ওর। সোহাকে চোখের ইশারা দেখে এবার লোকটা ভালো করে সোয়ার দিকে তাকায়। সোয়া জোরপূর্বক মুখে হাসি ফোটে। ওকে, তোমার কোনো রিলেটিভ নাকি? আগে দেখছি বলে তো মনে হচ্ছে না। সোয়া এদের কথোপকথনে বুঝতে পারে ডাক্তার দায়ানের পরিচিত বা কোনো আত্মীয়। দায়ানের উপরে একটু ইতস্তত বোধ করতে লাগলো, তাও নিজেকে স্বাভাবিক করে বলে উঠলো, আসলে আঙ্কেল, ও আপনার বৌমা, মানে আমার ওয়াইফ। দায়ানের মুখে ওয়াইফ শব্দটা শুনে সোয়ার শরীরে যেন কাঁটা দিয়ে উঠল এক অজানা অনুভূতিতে। কানে যেন বারে বারে দায়ানের গম্ভীর কণ্ঠে আমার ওয়াইফ কথাটা প্রতিনিয়ত হচ্ছে। সব ভাবতে লাগলো, দায়ান তাকে ওয়াইফ বলে পরিচয় করে দিল। সবসময় তুই তোমাকে স্ত্রী হিসেবে মানি না। দায়ানের এভাবে পরিচয় দেওয়াটা দায়ানের প্রতি সোয়ার সম্মানটা আরও বেড়ে গেল। বিয়ে করে ফেলেছ? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। এটা সত্যি আঙ্কেল? আমি কত ভেবে রেখেছি তোমার বিয়েতে জমিয়ে ভুরিভোজ করব, আর সেই বুড়োটাকেও জানালে না। দিস ইজ নট ফেয়ার। সরি আঙ্কেল, আসলে হঠাৎ সব কিছু হয়ে গেছে, তাই কাউকে জানানো হয়নি। ইটস ওকে বেটা, বুঝতে পারছি। বাই দ্য ওয়ে, বৌমা কিন্তু ভারী মিষ্টি, একদম লিটিল ফ্যারির মতো দেখতে। দায়ানের মুখে হাসি ফুটিয়ে শোয়ার দিকে তাকায় আর মনে মনে ভাবে, মিষ্টি না ছাই, নাগা মরিচের ঝাল এই মেয়ে। তা কি সমস্যা তোমার মামুনি, বলো শুনি। সোয়া বলতে না দিয়ে দায়ান বলে, আসলে আঙ্কেল, ও শ্বাসকষ্টের সমস্যা, ইনহেলার ইউজ করে একটু চেক আপ করা লাগবে, আর যা যা লাগে করা লাগে করুন তো। ওই দিন শ্বাস বেড়ে যাতে যা তা অবস্থা, আমাকে ভয় পেয়ে দিছিল। আচ্ছা ঠিক আছে মামুনি, তুমি বেডে গিয়ে শুয়ে পড়ো, আমি চেক আপ করি। সোজা সোহা
চোখ মুখে ভয় ফাটিয়ে দায়ানের হাত খামচে ধরে আর মাথা নেড়ে বোঝালো সে যাবে না। দায়ান সোহার দিকে চোখ গরম করে তাকে ইশারা করে যাওয়ার জন্য। সোহা দায়ানের কথাকে পাত্তা না দিয়ে জড়সড় হয়ে বসে থাকে। ডাক্তার সাহেব সোহার দিকে তাকিয়ে বলে ওঠে, কোনো সমস্যা মামুনি? তুমি কি কোনো কারণে ভয় পাচ্ছ? দায়ান বলে ওঠে, ভয় মানে আঙ্কেল দেখেন না আমার হাতের মাংস রাক্ষসীদের মতো খামচে ধরে উঠিয়ে নিচ্ছে। সোহা দায়ানের হাতের দিকে তাকায়, সত্যিই বেচারা হাতের অবস্থা বেহাল করে দিছে। এবার আস্তে আস্তে হাতগুলো দায়ানের হাত থেকে সরিয়ে নেয়। ডাক্তার সাহেব দায়ানকে বললেন, ভয় কেন পাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না দায়ান, আমি তো জাস্ট চেক আপ করবো। ইঞ্জেকশনকে ভয় পায় আঙ্কেল? আবার নাকি স্বপ্ন দেখছে দুই সুই এক করে ওকে ইঞ্জেকশন দিবি বলে মুখ টিপে হেসে দিল। ডাক্তার সাহেব নিজেও হাসি আটকাতে পারলেন না, হো করে হেসে দিল। চোখ সরু করে দুইজনের দিকে তাকায় আর বলে, দেখো আমার দুর্বলতা নিয়ে এরা মজা নিচ্ছে। বিড়বিড় করে বলার কারণে তাদের কাছে পৌঁছাতে পারে না কথাটা। ডাক্তার সাহেব এবার নিজেকে কন্ট্রোল করে সোয়াকে আশ্বাস দেয়, ভয়ের কিছু নেই মামুনি, আমি কোনো ইঞ্জেকশন দিব না। সোয়া ভয়ে বেডে শুয়ে পড়ে। ডাক্তার অনেক সময় নিয়ে চেক আপ করে কি যেন ভেবে মুখটা গম্ভীর করে চেয়ারে বসে পড়ে। সোয়া নিজের চেয়ারে এসে আবার বসে পড়ে। যা বুঝলাম মনে তো হচ্ছে এই সমস্যা ছোটবেলা থেকে। সোয়া মিনমিনে বলে, হ্যাঁ, ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছিল, নিউমোনিয়া হয়েছিল, অতিরিক্ত ঠান্ডা লেগেছিল, হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, তখন থেকে শ্বাসকষ্টের সমস্যা। জানেন এবার আঙ্কেলে এর কি কোনো সমাধান নেই? দেখো বাবা, এ এখন এর কোনো স্থায়ী সমাধান দিতে পারি না, তবে খুব সতর্কতার সাথে চলতে হবে। ঠান্ডা জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে, ফ্রিজের ঠান্ডা পানি খাবার একেবারে বাদ, বৃষ্টিতে ভেজা যাবে না, কোনো কিছু নিয়ে বেশি উত্তেজিত হওয়া যাবে না। আরও কিছু পরামর্শ দিল, কতগুলো ওষুধ লিখে দিল। ডায়ান ডাক্তারের সাথে শোয়ার বিষয়ে আরও কিছু কথা বলল, কুশল বিনিময় করে বেরিয়ে এসলো। বেরিয়ে আসার আগে ডাক্তারকে অবশ্যই বলে দিয়েছে শোয়াকে নিয়ে ওনার বাড়ি যাওয়ার জন্য। দায়ান মাথা নাড়িয়ে সায় জানিয়েছে। আচ্ছা, ওই ডাক্তার আপনার কী হয়? সোয়া দায়ানের কাছ থেকে জানতে চায়। আমার আঙ্কেল, আই মিন পাপার ফ্রেন্ড ছিল। ও তাহলে রিসেপশনে এর মেয়েটা আপনার কাছ থেকে এতগুলো টাকা নিল কেন? বলতেই তো পারলেন না ওটা আমার আঙ্কেল, তাহলে টাকাগুলো তো বেঁচে যেল। আর একটা কথা বললেন ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা করাবো। সো চুপ থাকো। সব মুখে হাত দিয়ে চুপ থাকে। এমনিতে ইঞ্জেকশনকে অনেক ভয় পায় আর এই লোক তারই সুযোগ নিচ্ছে। আমারও সময় আসবে। গাড়িতে কাছে আসতে কি হয়ে গেল কেউ বুঝে উঠতে পারলো না। হঠাৎ করে কোথা থেকে একটা লোক এসে শোয়ার সাইড ব্যাগটা ধরে হ্যাঁচকা টান দিল। শোয়ার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। ততক্ষণে লোকটা ব্যাগ নিয়ে দৌড়। নারায়ণ গাড়ির অপর পাশে থাকা কিছু করতে পারেনি, দৌড়ে এসে শোয়াকে তোলে। অস্থির হয়ে জানতে চায়, তুমি ঠিক আছো তো? কোথাও লাগেনি তো? শোয়া মাথা দোলায়, মানে সে ঠিক আছে। দায়ান শোয়ার কথা পাত্তা না দিয়ে নিজে তড়িঘড়ি করে চেক করতে লাগে হাত পা ঠিক আছে কিনা। শোয়া ঠিক আছে দেখে স্বস্তির নিঃশ্বাস নেয় দায়ান। ততক্ষণে আশেপাশের লোক ওই লোকটাকে ধরে ফেলেছে। দায়ান এবার রাগে লোক নিয়ে দূরের লোকজনের ভিড় তাকায়। ওই লোকটাকে যেখানে ধরে রাখা হয়েছে। তুমি গিয়ে গাড়িতে বসো, আমি আসছি বলে হাত মুষ্টি করে সামনের দিকে এগিয়ে যায়। সোয়া দায়ানের কথা পাত্তা না দিয়ে সেও নিজে দায়ানের পিছনে যেতে পারে। লোকজনের লোকজনের ভিড় ঠেলে ওই ছেলেটার পাশে গিয়ে ঠাস করে একটা চড় মেরে। ছেলেটার বয়স 16 থেকে 17 হবে, হ্যাংলা পাতলা গায়ের গড়ন। দায়ানে এক চড়ে ছেলেটার জান যায় যে অবস্থা। দিন দুপুরে এত লোক সমাগমের মাঝে চুরি করার সাহস দেখাও, তাও যে সেই জায়গায় নেয় এত বড় একটা হাসপাতালের সামনে। ছেলেটা চুপচাপ কাঁদো কাঁদো মুখ করে সবার দিকে তাকিয়ে মাথা নিচু করে নেয়। দায়ান ছেলেটার মুখ এক হাত দিয়ে চেপে ধরে বলে, তুই ব্যাগ নিলি মেনে নিলাম, তোকে ছেড়ে দিতাম, কিছু বলতাম না, বাট তুই চুরি তো করলি, সাথে আরেকটা চুরির থেকে বড় অপরাধ করে ফেলছিস। দায়ান এবার চিল্লিয়ে বলে ওঠে, তুই কোন সাহসে ওর গায়ে হাত দিয়েছিস? ওরে তুই ধাক্কা কেন মারলি? তোর সাহস কী করে হয় ওরা আঘাত করে? যদি ওর কিছু হতো, শরীরে একটা আঁচড় লাগতো, তাহলে তোরে আমি জ্যান্ত পুঁতে ফেলতাম, দুইবারও ভাবতাম না বলে এলোপাথারি কয়েকটা চড় লাগিয়ে দিয়ে ছেলেটার গাড়ি। সোয়া দায়ানের পেছনে পেছনে এত সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল। দায়ানের এই রূপ দেখে সোয়া হা হয়ে তাকিয়েছে। আমার জন্য এতটা কনসার্নও নেই। কীরকম রেগে আছে লোকটা, আমাকে শুধু ধাক্কা দেওয়া ছেলেটাকে এভাবে মারতে পারছে। যদি হাত পা কেটে যেত তাহলে মনে হয় খুনই করে ফেলতো। ছেলেটা ভাগ্য ভালো বলতে হবে,
যে আমার হাত পা কাটেনি, নয়তো কী যে করতো ছেলেটার সাথে আল্লাহ আর উনি জানেন। আহারে, ছেলেটার জন্য মায়া আছে, কেমন চিকনা চাকনা, মনে হচ্ছিল কতদিন ধরে খায় না। ছেলেটা দায়ান আর কয়েকটা লাগাতে গেলে পাশ থেকে আরেক কয়েকজন বলে ওঠে, ভাই ছেড়ে দেন, আপনাকে আর কি করতে হবে না, পুলিশকে খবর দিয়েছি আমরা, পুলিশ যা করার করুক, শুধু শুধু আমাদের আর ঝামেলা পাকিয়ে লাভ নেই। দায়ান লোকগুলোর কথা ছেলেটাকে ছেড়ে দিল পাবলিক প্লেস দেখে, নয়তো ছেলেটাকে বুঝিয়ে দিত সে কী জিনিস। সোয়ার ওখানে দাঁড়ায়নি, গাড়ির দিকে দৌড় লাগায়। দায়ান তাকে গাড়িতে উঠে বসে থাকতে বলছিল, আর সে তা না করে ভিড়ের মধ্যে দাঁড়িয়েছে। এমনিতে রেগে ভুম হয়েছে, এর মধ্যে যদি সোয়া তার কথা রাখেনি, ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়েছিল, তাহলে সোয়া তুই শেষ। শুকনো একটা ঢোক গেলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে পড়ে। দায়ান ওইখানে আর দাঁড়ায় না, যা করার পাবলিক করুক, এমনিতে মাথা গরম হয়েছে। এখন যদি ছেলেটার সামনে থাকে তাহলে হয়তো ছেলেটাকে আরও কয়েকটা লাগাতে ইচ্ছে করবে। তাই চুপচাপ শোয়ার ব্যাগটা হাতে নিয়ে ভিড় ঠেলে বেরিয়ে এসে ধূপধাপ পা ফেলে গাড়িতে এসে বসে পড়ে। গাড়িতে এসে বসে মাথাটা ছিটিয়ে এলিয়ে দেয়, চোখ বন্ধ করে রাখে। রাগটা একটুও কমেনি। আর কয়েকটা ছেলেকে লাগাতে পারলে শান্তি লাগতো। সোয়া দায়ানের দিকে তাকিয়ে আছে। দায়ান চোখ বন্ধ করে হাত মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে রাগ একটুও কমেনি। কপালে বিন্দু বিন্দু ঘামে রেখা, শার্টটাও ঘামে হালকা ভিজে গেছে। সোয়া কী করবে ভেবে পায় না। শুকনো ঢোক গেলে কাঁপা কাঁপা হাতে দায়ানের কাঁধে হাত রেখে জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলে, একটু পানি খেয়ে নিজেকে ঠান্ডা করুন, এত রেগে থাকতে হবে না, আমি তো আছি, দেখেন আমার কিছু হয়নি। দায়ান এবার শোয়ার দিকে তাকায়, একবার নিজের কাছে রাখা শোয়ার হাতের দিকে তাকিয়ে রয়। কিছুক্ষণের মধ্যে শোয়ার হাত ধরে হ্যাঁচকে টেনে নিজের কাছে নিয়ে আসে। সোয়া দায়ানের হঠাৎ টানে নিজেকে সামলাতে না পারে হুড়মুড় করে দায়ানের সন্নিকটে চলে আসে। দুজনের মধ্যে কয়েক ইঞ্চি ব্যবধান। দায়ানের উত্তপ্ত গরম নিঃশ্বাস সোয়ার চোখে মুখে বসে বাড়ি খাচ্ছে। আবেশে সোয়া চোখ বন্ধ করে নেয়। ইচ্ছে করছে দু হাতে চাপড়ে ধরে বুকের ভেতরে পুড়ে নিতে আর বলতে, আপনি শান্ত হন, দেখেন আমার কিচ্ছু হয়নি, আমি একদম ফিট অ্যান্ড ফাইন। সো এত হাইবার হবে না প্লিজ। মনের ইচ্ছে মনেতেই রাখলো, সামনাসামনি প্রকাশ করা করা বা করার কোনোটা সাহস সোহার কাছে নেই। তাই নিজেকে সামলে নিয়ে বলল। তায়ান এবার হেসে বলল, তুমি ঠিক আছো? তা তো দেখতেই পাচ্ছি, যদি বাই এনি চান্স ঠিক না থাকতো, তখন তোমার কিছু একটা হয়ে যেত, তখন কি হতো? ড্যামেট, আমার প্রতি এতটা কনসার্ন আপনি, আপনি আমায় ভালোবেসে ফেলেননি তো দায়ান? এই প্রথম সোয়া দায়ানের নাম নিজের মুখে নিল, তাতে অবশ্য নিজেও কিছু একটা অবাক হয়েছিল। দায়ানের কানে এখনও সোয়ার সেই একটা কথা বারবার প্রতিনিধিত্ব হচ্ছে, আপনি আমায় ভালোবেসে ফেলেননি তো দায়ান? দায়ান সোয়ার কথা শুনে যেন আরও রেগে যায়। দুই হাতের বাঁধন শক্ত করে সোয়ার বাহু চেপে ধরে আর রক্তচক্ষু নিয়ে বলে, চুপ, একদম চুপ। কিসের ভালোবাসা? হ্যাঁ, কিসের ভালোবাসা? ভালোবাসা বলতে কিছু নেই, সব স্বার্থের খেলা, বুঝলে? এই দুনিয়া শুধু টাকা পয়সা আর নিজ স্বার্থের খেলা। নেক্সট টাইম তোমার মুখে ভালোবাসার কথা শুনতে চাই না আমি। গট ইট? সব ব্যথাতুর দৃষ্টিতে দায়ানের দিকে তাকিয়ে বলে, লাগছে আমার, ছাড়ুন না। দায়ানের হুঁশ আসে, সোয়াকে ছেড়ে ছিটকে দূরে সরে এসে সোয়া নিজের জায়গায় গিয়ে বসে হাত দুটো দলতে থাকে। ব্যথাকে মানিয়ে নিয়েছে লোকটা, কীভাবে চেপে ধরেছিল, আর একটু হলে হাড্ডিগুলো কড়মড় করে ভেঙে দিত। দায়ান সোয়ার দিকে এক পলক তাকায়, দেখে বোঝা যাচ্ছে ব্যথা পেয়েছে। যারা একটু ব্যথার জন্য এত কিছু করলো, শেষমেশ তাকেই কিনা নিজের হাতে ব্যথা দিল। দায়ান রাগে যেন আরও দ্বিগুণ বেড়ে গেল। জোরে নিজের চুল নিজেই খামচে ধরল। নিজের রাগ সামলাতে না পারে হাত মুষ্টি করতে করে গাড়ির জানলার কাছে জোরে ঘুষি মেরল। ঘুষিটা এতই জোরে যে জানলার কাচ ফাটল ধরে গেছে। দায়ানের ডান হাত দিয়ে স্রোতের মতো ধারায় রক্ত বেড়েছে। হঠাৎ হাওয়া বিকট শব্দে সোয়া চোখ বন্ধ করে ফেলে। কিছু সময়ের পর চোখ খুলে দায়ানের দিকে তাকায়। দায়ানের হাতের দিকে তাকাতে সোয়ার দুই হাত আপনা আপনি মুখে চলে যায়। দু চোখ দিয়ে স্রোতধারা বয়ে যায়। সোয়ার নিজেকে বড্ড অসহায় লাগে। আর কিছু না ভেবে সোয়া দায়ানের কাছে ঘেঁষে বসে দুই হাত দিয়ে দায়ানের হাতটা চেপে রক্ত বন্ধ করার চেষ্টা করে। হাত দিয়ে ধরলে কি রাখলে রক্ত পড়া বন্ধ হয়? সোয়া পারেনি। উল্টো সোয়ার জামা হাত দায়ানের রক্তে ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দায়ানের কোনো হেলদোল নেই, যেন সে এটাই চেয়েছিল। এখন মন শান্ত করছে। সে নিজের মতো আবার চোখ বন্ধ করে সিটে মাথা এলিয়ে রেখে
আর নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। একে হাল করেছে লোকটা নিজের হাতে। সব দোষ আমার, আমার জন্য এসব কিছু হয়েছে। আমার একা তো না, ওই ছেলেটার জন্য। না ছেলেটা সোয়াকে ধাক্কা দিত, না এমন কিছু হতো। নিজেকে বড্ড অসহায় লাগছে। সোয়া নিজেকে কন্ট্রোল করতে পারলো না, শব্দ করে কেঁদে দেয়। দায়ান সোয়ার কান্না শুনে চোখ খুলে শান্ত দৃষ্টিতে সোয়ার দিকে তাকায়। সোয়া কাঁদতে কাঁদতে হিসকে তুলে ফেলে আর বলতে থেকে, সব দোষ আমার, আমার জন্য এসব কিছু হয়েছে। আমার জন্য, শুধু মাত্র আমার জন্য আপনার হাতের এই অবস্থা। সোয়া এসব বলতে বলতে অনেকটা হাইপার হয়ে গেছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। দায়ান হুঁশ আসে। ডাক্তার আমাকে বারবার বলে দিছে কোনোভাবে যেন সোয়া হাইপার না হয়, তাহলে সোয়ার জন্য সমস্যা হবে। দায়ান দড়িঘড়ি করে বাম হাত বাড়িয়ে সোয়াকে নিজের কাছে নিয়ে আসে। সোয়ার গালে হাত রেখে শান্ত করে, হে লিসেন, সোয়া কিচ্ছু হয়নি আমার, ওকে? দেখো আমি ফিরেছি একদম, ডোন্ট প্যানিক। সামান্য একটুখানি জাস্ট কেটে গেছে, চিন্তা করো না। তোমার এতে কোনো দোষ নেই, নিজেকে দোষী ভাববা না একদম। সোয়া এখনও কেঁদেই চলছে। গলা ধরা গলা বলে, ডাক্তারের কাছে চলুন প্লিজ, তাড়াতাড়ি। কতখানি হাত কেটে গেছে, হাতের চিকিৎসা করাতে হবে, নয়তো রক্ত পড়া থামবে না, বলে আবার ফোঁপাতে লাগে সোয়া। দায়ান বুঝলো এভাবে সোয়াকে শান্ত করা যাবে না। ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে, ওকে বাবা, চলে যাচ্ছি, তুমি শান্ত হও, একদম হাইপার হবে না, ঠিক আছে? সোয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝায়। সে একদম হাইপার হবে না। তারপর দায়ান বাম হাত দিয়ে গাড়ির দরজা খুলে দেয়। সোয়া দায়ানকে বের হতে থেকে তড়িঘড়ি করে নিজেও বেরোয়। দায়ানের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমিও যাব আপনার সাথে। জানি ম্যাডাম, আপনি যে আমায় একা যেতে দিবেন না, চলুন। দায়ান হাসপাতালের ভিতরে আবার ঢুকতে গেলে সোহা দায়ানের হাত টেনে ধরে পিছন থেকে। দায়ান থেমে ঘাড় ঘুরিয়ে পেছনে সোয়ার দিকে তাকায়। সোয়া সেদিকে পাত্তা দেয় না, হাত থেকে এখনো ফোটায় ফোটায় রক্ত যাচ্ছে। সোয়া কিছু না ভেবে দায়ানের হাতটা যত্ন সহকারে নিজের উন্নতটা মুড়িয়ে নেয়, যেন কিছুটা হলেও রক্ত পড়া কমে। দায়ান অবাক দৃষ্টিতে সোয়ার দিকে তাকিয়ে থেকে। মনের কোনো প্রশান্তির ঢেউ বয়ে চলছে, মুখে তা প্রকাশ করলো না। কিছু অনুভূতি মনের কোণে রাখতে হয়, প্রকাশ করতে নেই। সোয়া আবার দায়ানের দিকে তাকিয়ে বলল, এবার ঠিক আছে, চলুন এবার। দুজনে হাসপাতালে ঢুকে গেল। নার্স দায়ানের হাত ড্রেসিং করানোর সময় সোয়া কী যে পাগলামি করছিল, হুমকির সাথে বলে দিয়েছে আস্তে আস্তে করতে। দায়ান যেন একটু ব্যথা না পায়, ব্যথা পেলে খবর আছে। নিজের নির্দেশনা দিয়ে দিয়েছে কীভাবে করতে। দায়ান হাত অনেকখানি কেটে গেছে, তাই ইঞ্জেকশন দেওয়া লাগবে। ইঞ্জেকশন দেখে সোয়ার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। তাও নিজেকে স্বাভাবিক করে বলল, শুনুন, একদম ভয় পাবে না, ওকে? আমি আছি না, একটুখানি ব্যথা লাগবে, সহ্য করে নেন, বলে দায়ানের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে চোখ বন্ধ করে। সোয়ার কাণ্ড দেখে দায়ান পুরো হাসপাতাল কাঁপে হাসতে ইচ্ছে করলো। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছে। হাসপাতাল থেকে বের হয়ে সোয়ার সেই একই প্রশ্ন, ব্যবসা কি বেথি লাগছে, কয়েকবার জিজ্ঞাসা করে ও নিজেও জানে না। তারপর দুজনে গাড়িতে উঠে বসে। দায়ান ডান হাত কাটায় বাম হাত দিয়ে গাড়ি ড্রাইভ করছে। এক হাতে ড্রাইভিং করা খুব টাফ ব্যাপার, তাই আস্তে আস্তে গাড়ি চালাচ্ছে। এই হাত নিয়ে যে অনেক ভোগাতে হবে তা দায়ানের বোঝা হয়ে গেছে। সোয়া চুপচাপ আছে। সকাল থেকে কি কি হয়ে গেল এসব ভাবছে। দায়ান আর চোখে সোয়ার দিকে তাকায়। সোয়ার হাত, জামা, ওড়না দায়ানের রক্তে মাখামাখি। আমার হাত এভাবে না ধরলে তো পারতে, দেখো তোমার শরীরের ড্রেসের কি অবস্থা, ড্রেসটা নষ্ট করলে শুধু শুধু। সোয়া আয়নার দিকে তাকিয়ে শান্ত স্বরে বলে, আপনার থেকে আমার কাছে এই ড্রেসটার দাম বেশি না, আর এরকম হাজারটা ড্রেস আপনার জন্য নষ্ট করলে বিশ্বাস করুন আমার একটু আফসোস হবে না, আমি নির্দ্বিধায় তা নষ্ট করব। দায়ান সোয়ার থেকে এরকম উত্তর আশা করেনি। হঠাৎ গাড়ির ব্রেক কষে সোয়ার দিকে অবাক হয়ে মায়াময় দৃষ্টিতে তাকিয়ে রয়। সোয়ার কথাগুলো দায়ানের শান্ত মন অশান্ত করার জন্য যথেষ্ট ছিল। দায়ান সোয়ার কথাগুলো শুনে একদম সোয়ার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। সবসময় এক রূপে দেখে হঠাৎ করে যদি তাকে অন্য রূপে দেখা যায় তাহলে সত্যি অবাক লাগে। সোয়া সবসময় দুষ্টুমি করে, তাই দায়ান ভেবেছিল সোয়া তেমনই। কিন্তু এই মেয়ে তো এত কঠিন কঠিন নির্মূল কথা বলতে পারে, দায়ান ভাবতেও পারেনি। দায়ান গাড়ি থামিয়ে এক মনে সোয়ার দিকে তাকিয়ে থেকে সোয়ার একটু অস্বস্তি লাগে, তাই প্রসঙ্গ বদলাতে বলে, গাড়ি চালাতে কি আপনার খুব কষ্ট হচ্ছে? আস্তে আস্তে করে গাড়িটা চালাতে চেষ্টা করুন, তাহলে এখানে আরও ভালো লাগতেছে না। সোয়ার কথা দায়ান নিজেকে স্বাভাবিক করে গাড়ির কাজ নামিয়ে বাইরের দিকে তাকায়। দিন বাড়ার সাথে সাথে বাইরে লোক সমাগমের ভিড় বেড়ে চলছে। ব্যস্ত নগরীতে শত শত গাড়ি তাদের নির্ধারিত গন্তব্যে ছুটে চলছে। দায়ান আস্তে করে গাড়ি চালাতে শুরু করে।
গাড়ি পুরো নীরবতা ছেয়ে যায়, কেউ কারোর সাথে কথা বলছে না। দায়ান পাশের গাড়িটা কাঁচ নামানো ছিল, যার দরুন গাড়ির ভিতরে বাতাস শোঁ শোঁ করে ঢুকছে। দায়ানের মাথার চুলগুলো বাতাসের তালে উঠছে, পারফিউমের মিষ্টি ঘ্রাণে সে শোয়ার নাকে এসে বাড়ি খেছে। দায়ানের দিকে একবার তাকায় শোয়া। দায়ান আপন মনে গাড়ি চালাতে ব্যস্ত, যেন আর কিছু কাজ নেই। গাড়ি চালাতে চালাতে মাঝে মাঝে বিরক্ত হয়ে কপাল কুঁচকে ফেলছে। শোয়া ঠিক হয়ে সোজা হয়ে বসে আছে নিজের সিটে, আস্তে করে চোখ বন্ধ করে পিছনে মাথা হেলিয়ে রাখে, আর নাক টেনে নিয়ে নেয় দায়ানের শরীর থেকে আসা পারফিউমের সেই মিষ্টি ঘ্রাণ। নেহা ঘর ঝাড়ু দিচ্ছিল, এমন সময় কলিং বেল বেজে ওঠে। এই সময় আবার কে আসলো ভাবতে ভাবতে দরজার কাছে গিয়ে সে দাঁড়ায়, দরজা খুলে দেয়। সামনে পাশের বাসায় এক কুচুটে বুড়ি দাঁড়িয়েছে। নেহা যদি পারত তাহলে এই মহিলা মুখের উপর দরজাটা ঠাস করে লাগিয়ে দিত। 1 নম্বরে বদ এই রিফাতের মা, নেহার শাশুড়ি ফটোকপি। শয়তান মহিলা নিজের পায়ের উপর পা তুলে বসে থাকে আর ছেলের বউগুলোকে দাসী করে খাটায়। এদের আর কোনো খেয়ে দেয়ে কাজ নেই, নিশ্চয় চগলখুরি করতে আসছে। বিড়বিড় করে নেয়া পুনরায় পাগলের ভাত নেই, নতুন পাগলের আমদানি। কি হলো অমির বউ, দরজায় দাঁড়ায় রইছো কেন? সরো দেখি, সামনে থেকে ভিতরে ঢুকতে দাও। এটাও শেখানো এই বাড়ি থেকে? কেউ আসলে যে দরজা খুলে ভিতরে আসতে বলতে হয়? বিয়ের তো কত বছর হয়ে গেল, এখনো এসব শিখলে না? না মানে কাকে ভুল হয়ে গেছে? আসুন না, ভিতরে আসুন, এসে বসেন বলে দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। রিফাতের মা বউ ভেঙচি দিয়ে ভেতরে ঢুকে যায়। আশেপাশে না থেকে সোফায় গিয়ে বসে জোরে চিৎকার করে অমির মাকে ডাকতে থাকে। অমির মা ডাক শুনে দৌড়ে আসে, এসে শুরু হয়ে যায় কথাটারি। কোনো কথা থেকে শুরু করে কোন কথায় যাবে এরা নিজেরাও বুঝতে পারে না। অবশ্যই এদের কথা বলার মূল বিষয়বস্তু হলো কাজ ছেলে বউ কী করলো, কীভাবে এদের হাতের মধ্যে রাখতে হয়। কথা বলতে বলতে নেহার শাশুড়ি নেহার দিকে চোখ যায়। নেহাকে এভাবে দাঁড়িয়ে থাকতে থেকে খুব বিরক্ত হয়, কিছুটা চিল্লিয়ে বলে, কী ব্যাপার, এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? আমাদের কথা গিলছো নাকি? বাড়িতে কেউ আসলে যে চা নাস্তা দিতে হয় জানো না? দিনে দিনে কি অবুঝ হয়ে গেছো? যাও এখান থেকে গিয়ে চা নাস্তা নিয়ে এসো। কি আর বলবো ভাবি, আজকালকার মেয়েগুলো না হয়েছে একটা একটা কাজ নিজ থেকে করে না, সব বলে দিতে হয়। আরে কি কি যেন বলতেছো? নেহা শুনিনি, চুপচাপ রান্নাঘরের দিকে চলে গেছে চা নাস্তা বানানোর জন্য। এদিকে রিফাতের মা নেহার শাশুড়ির মতোই মহিলা, 2 ছেলের মা। বড় ছেলের নাম রিফাত, ছোট ছেলেটাকে এখনো বিয়ে করেনি। রিফাতের বউকে এই মহিলা নেহার মতো একদিনও শান্তি দেয়নি। এদের প্রধান কাজ ছিল ছেলের আঁচলে নিচে রেখে ছেলের বউদের উপর নিজের হুকুম জারি করা আর অত্যাচার করা। এই রিফাতের মা রিফাতের বউকে নেয়ার মতো শান্তিতে সংসার করতে দেয়নি, সারাদিন বেচারিকে অত্যাচার করতো, কথা শোনাতো। প্রথমত রিফাতের পর সব সহ্য করলে পরে সহ্য করেনি, প্রতিবাদ করছে। রিফাত অমির মতো কাপড় ছিল না, রিফাত তার বউকে সাপোর্ট করছে, কারণ তার মায়ের করা অন্যায়গুলো তার চোখে পড়ছে। মাকে অনেকবার বলেছে নিজেকে বদলাতে, কিন্তু কিছু মানুষ চাইলেও অভ্যাস বদলাতে পারে না। রিফাতের মাও পারেনি, উনি ওনার কাজ করে যেতেন। একসময় রিফাত তার মায়ের এসব অন্যায়গুলো সহ্য করতে পারে না, বুঝে গিয়েছিল তার মা বদলাতে পারবে না, তার বউকে নিয়ে আলাদা হয়ে যায়। অমিটা যদি রিফাতের মতো একটু হতো কতই না ভালো হতো, বাড়ি ছেড়ে যাওয়া লাগতো না। দিন শেষে ভালোবাসা একটু কাছে টেনে নিলে হতো, তাহলে নেহা এসব সহ্য করে নিত, কোনো কষ্ট থাকতো না। একটা না সান্ত্বনা থাকতো যে নিজের আসল মানুষটা তার পাশে এসে। কিন্তু সবার ভাগ্য তো আর এক থাকে না, নেহারও নেই। স্বামী শ্বশুর বাড়ির আদর ভালোবাসা মনে হয় নেহার কপাল নেই। চা বানাতে বানাতে ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড় নেয়া, কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। চা নিয়ে গেলে নেহার শাশুড়ি আর রিফাতের মায়ের কথা শুনে পা থেমে যায়। বুঝলেন ভাবি, ছেলের বউদের এত উত্তর দিতে নেই, ডানা কেটে রেখে দিতে হয়। অতি আদর দিলে এরা মাথায় উঠে যায়, এরা কিভাবে সংসার আলাদা করবে সেই ভাবনায় থাকে। এই জন্য শক্ত লাগাম ধরতে হয়। আপনার ছেলেকে আরও আগেই নিজের হাতের মুঠে রাখা উচিত ছিল, না হলে এই দিন দেখতে হতো না ভাবি। হ্যাঁ ভাবি, কী করবো বলেন তো? কে জানতো নিজের পেটের ছেলে এরকম করবে? আমার অমিকে দেখেন, আমার হাতের মুঠে, আমি যা বলবো তাই, সোনার টুকরো ছেলে আমার। তাও ভাবি আপনার ছেলের বউকে চোখে চোখে রাখেন, বেশি উঠতে দিয়েন না, নয়তো ছেলের হাতছাড়া হয়ে যাবে। মেয়ে মানুষদের বিশ্বাস নেই,
এরা ছেলেদের বস করতে ওস্তাদ। নেহা ওদের কথোপকথন শুনে আর চুপ থাকতে পারল না, এগিয়ে এসে বলতে লাগে, তাই নাকি কাকি? তার মানে তুমি কাকাকে বশ করছো? তোমাদের কিছু নোংরা মানসিকতা মানুষরা আর কী বা করতে পারে কাকি? নিজের ছেলের বউগুলোকে যদি নোংরা মেয়ের মতো ভাবতো, এসব নোংরা চিন্তা বাদ দিয়ে আসতো না মাথায়। তোমাদের মেয়েদের সাথে যদি এরকম শাশুড়ি করতো তাহলে কেমন লাগতো কাকি? অবশ্য কাদের বোঝাবো আমি? যদি মেয়ে থাকতো দুইজনে তাহলে বুঝতা একটা মেয়ে কতটা আশা নিয়ে নিজের শ্বশুরবাড়িতে পা রাখে, নিজের আপনজনদের ছেড়ে পর মানুষদের আপন করে নেয়। আর তোমরা কি করো? সে তাদের উপর অত্যাচার করো। তোমরা এটা ভুলে যাও কাকি যে তোমরা একসময় বাড়ির বউ হিসাবে ছিল। তোমাদের তো বোঝার কথা একটা মেয়ের মন মানসিকতা কেমন লাগে, যেই বাড়িটাকে তারা আপন করতে চায় তাদের বারবার মনে করিয়ে দেয় তারা বাড়ির কেউ না। চুপ করো মেয়ে, তোমার লেকচার শুনতে চাই না। রিফাদের মা নিয়ে মুচকে আসে, চায়ের কাপটা বাড়িয়ে দিতে বলে, শুনলেন? আপনারই উপকার হতো কাকি। এসব কুটিল বুদ্ধির জন্য তো ছেলে বাড়ি ছাড়া করলো। শুনেছি আর এক ছেলেকে বিয়ে করবেন, মেয়ে দেখছেন? এবার নিজের স্বভাব বদলান, নয়তো পরে তো এই ছেলেও আলাদা হয়ে যাবে। পরে তো হয়তো আফসোস আর কান্না ছাড়া কিছুই থাকবে না। সো সাবধান বলে নেহা রুমের দিকে হাঁটা ধরে। অমির মা, এই মেয়ে কী বলে গেল দেখলেন? কতগুলো কথা শোনালো আমায়। চিন্তা করবেন না ভাবি, এই মেয়ের সাহস আজকাল দেখছি বেশি বেড়েছে। অমিরে 2-4 ঘা দেওয়া হবে। আচ্ছা ভাবি, আমি এখন উঠি, কাজ আছে। আচ্ছা ঠিক আছে। হাসপাতাল থেকে এসে ডায়ানা সোয়া যায় যার রুমে চলে যায়। সোয়া ফ্রেশ হয়ে বেরিয়ে এসে রান্নাঘরের দিকে এগিয়ে যায় কফি বানানোর জন্য। ডায়ান রুমে এসে বেডে এখনো চুপচাপ বসেছে। এই হাত দিয়ে অফিসে যাবে না বলে ঠিক করছে কয়েকদিন। রুশকে ফোন করে বলে দিছে সবটা সামলে নেওয়ার জন্য। ডায়ান এখনো পর্যন্ত কাপড় বদলায়নি, ফ্রেশ হয়নি। অনেক চেষ্টা করছিল বাম হাত দিয়ে শার্টের বোতাম খোলার জন্য। এরপর নিজের উপরে আরও রাগ হচ্ছে ডায়ানের। তখন রাগের মাথায় এমনটা করা উচিত হয়নি। এখন নিজের কাজ নিজে করতে পারছে না। কফি বানিয়ে ডায়ানের জন্য নিয়ে এসে দরজার পাশে এসে দরজায় নক করে। ডায়ান গম্ভীর কণ্ঠে বলে, কফির মগ হাত থেকে টেবিলে রেখে ডায়ানের দিকে তাকায়। ডায়ান চুপচাপ বসে আছে, ফ্রেশ হয়নি, কাপড়ও বদলায়নি। এ কি, আপনি এখনো বসে আছেন? ফ্রেশ হবেন না? যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ডায়ান চুপ করে বসে থাকে, কোনো কথা বলে না। আবার কপাল কুঁচকে ভালো করে ডায়ানের দিকে তাকায়। শার্টের বোতাম নিচের একটা জাস্ট খোলা। পর মুহূর্তে মনে পড়ে ডায়ানের হাত কেটে গেছে, সে কীভাবে বোতাম খুলবে? অনেক কষ্ট মনে হয় একটা বোতাম খুলেছে। ডায়ানের দিকে এগিয়ে গিয়ে শার্টের বোতামে হাত দেয় খোলা দেওয়ার জন্য। ডায়ান এতে একটা ইতস্তত বোধ করে। এসে শার্টের বোতাম খুলে দিবে ভেবে ডায়ান কিছু বলবে তার আগে ডায়ানের দিকে তাকিয়ে ডায়ানের ঠোঁটে নিজের আঙ্গুল রেখে বলে, একটা কথা না, চুপ থাকেন। ডায়ান নিজের ঠোঁটে শোয়ার আঙুলে স্পর্শ পেয়ে কিছুটা কেঁপে ওঠে। নিজের জবান যেন বন্ধ হয়ে গেছে। ডায়ান বেডে বসে ডায়ানের পাশে এসে দাঁড়িয়ে ঝুঁকে শার্টের বোতাম খুলতে থাকে খুব মনোযোগ দিয়ে। অন্যদিকে তার খেয়াল নেই। ডায়ান এক মনে শোয়ার পানে তাকিয়ে থাকে। ফ্রেশ হয়ে আসায় চোখের পাপড়িগুলো কিছুটা ভিজে গেছে। সামনে ছোট ছোট চুলগুলো কপালে সরছে। ডায়ান ইচ্ছে করছে কপালে এই অবাধ্য চুলগুলোকে সরিয়ে দিতে। ডায়ানের দিকে ঝুঁকে থাকা গলা থেকে ওড়নাটা সরে গিয়ে উন্মুক্ত হয়ে যায়। এই জামার গলাটা বোধহয় এমনিতে একটু বড়। ফর্সা গলায় নিচের কালো তিলটার দিকে ডায়ানের চোখ যায়। তিলটার জন্য ডায়ানকে কাছে ডাকছে, একটু ডায়ানের ছোঁয়া পাওয়ার জন্য। ডায়ান নিজেকে স্বাভাবিক রাখতে চায়, হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে। গলা শুকিয়ে গেছে। নিজেকে স্বাভাবিক করার জন্য চোখ বন্ধ করে, অথচ শোয়ার কোনো হুঁশ নেই। এক এক করে নিজের কাজে ব্যস্ত, অন্যদিকে তার খেয়াল নেই। সে যদি আজ বুঝতো তার এই বেখেয়ালের জন্য আরেকজনের মনে যে কালবৈশাখীর তাণ্ডব চলছে। বোতাম খুলে উঠে দাঁড়িয়ে বলে, নিন, হয়ে গেছে, এবার ফ্রেশ হয়ে আসুন, আমি দুপুরে খাবারের ব্যবস্থা করছি। বলতে দেরি। ডায়ান এক ঝটকে উঠে ওয়াশরুমে যেতে দেরি নেই। ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। দেওয়ালে হাত থেকে জোরে জোরে শ্বাস নিয়ে নিজের চুল খামচে ধরে। মেয়েটা ডায়ানকে চুম্বকের মতো টানছে। দুপুরে অনেক সময় পেরিয়ে যাওয়ার পর যখন ডায়ান খেতে এলো না, তখন সব বুঝে গেল লোকটা না খাওয়ার ধান্দা করছে। কিন্তু তো এত সহজে এটা হতে দেবে না। এমনিতে হাত পা কেটে বসেছে, আবার যদি না খায় তাহলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেবে, ওষুধও খেতে হবে, তাই নাকি? তাই কিছু ভেবে প্লেটে খাবার বেড়ে ডায়ানের রুমে যায়।
এবার পারমিশন ছাড়াই ঢুকে পড়বে। দায়ান কপালে হাত দিয়ে আদো আদো হয়ে বসে আছে। সোয়া দায়ানের পাশে গিয়ে বলে, হাত দিয়ে ভাত মাখতে মাখতে বলে, শুনছেন, খেয়ে নিন। দায়ান চোখ মেলে সোয়াকে এত কাছে দেখে ভরকে যায়। নিজেকে স্বাভাবিক করে বলে ওঠে, আমি খাবো না, যাও এখান থেকে। আর কিছু বলার জন্য মুখটা খুলতে সোয়া তড়িঘড়ি করে দায়ানের মুখে ভাতের লোকমা ঢুকে দেয়। দায়ান মুখের ভিতরে ভাত থাকে, কিছু বলতে পারে না। রাগের রূপ নিয়ে শোয়ার দিকে তাকিয়ে থেকে, যার অর্থ তোমার খবর আছে মেয়ে, দিন দিন তোমার সাহস বেড়ে চলছে। তুমি শুধু হাতটা ধরো পর্ব 2, পুরো গল্প প্লেলিস্টে।